এখন যে চেঞ্জ আসছে আমাদেরকে, ঠিক আছে, যেটা আপনারা হয়তো না জানলে আমি আবার একটু শেয়ার করি, সেটা হচ্ছে এমসিকিউ বেসড হয়ে যাচ্ছে সার্টিফিকেট লেভেলটা, যেটাকে আমরা হয়তো আগে আমাদের সময় বলতাম নলেজ লেভেল আর কি। ওকে, সো নিউ চেঞ্জেস, নিউ চ্যালেঞ্জেস, ঠিক আছে। আমরা যেটা আপনাদের সাথে ডিসকাস করবো আজকে, যেহেতু ফার্স্ট ক্লাস, একটা হচ্ছে কি সিলেবাসের ফরম্যাটটা কি এক্সপেক্ট করতে পারেন। আপাতত যেহেতু এখনো জিনিসটা ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, সো এখনো পর্যন্ত ফাইনাল কোনো ফরম্যাটে দাঁড় করেনি জিনিসটা। ওকে, বাট দিস ইজ ফর শিওর যে এটা আপনাদের এমসিকিউ বেসড হচ্ছে জিনিসটা। আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট ইনিশিয়েশনটা, যেটা আমি আপনাদের সাথে আসলে খুব শর্টে শেয়ার করতে চাচ্ছিলাম, যাতে করে আমাদের আগের যে পাস্ট পেপারস গুলো আছে এগুলাকে রেফারেন্স পয়েন্ট হিসাবে আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। আর আমাদের এখান থেকেও যখন আমরা আপনাদেরকে পড়াবো, আমরা চেষ্টা করবো যে আসলে আপনাদের কনসেপ্টের যেই এরিয়া গুলো আছে এগুলো যাতে করে একেবারে সলিড থাকে, ঠিক আছে, কোনো উইকনেস যাতে ওই জায়গাগুলোতে না থাকে। ওকে, আর সেকেন্ড অফ অল যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে কি বলবো, যেটা আচ্ছা আপনাদের সাথে ইন্ট্রোডাকশন আশা করি মোটামুটি সবাই আছেন। আর যদি আপনারা পরে কেউ জয়েন করে থাকেন দেন আই গেস দিস ইজ রেকর্ডেড, ঠিক আছে, বা কোনো ইস্যু থাকলে আমাকে আপনারা পরেও জিজ্ঞেস করতে পারেন, বাট আই উইশ টু গেট ইট রোলিং, ঠিক আছে। সো আমার পরিচয় দিয়ে নেই, আমি গাউস সামদানি, আমি এ লেভেলস ও লেভেলস কমপ্লিট করা। আমি আমার সিএ শেষ করে আমি আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছিলাম 6 ইয়ার্স, ইবিএল এ ছিলাম 2 ইয়ার্স, এখন কারেন্টলি আছি আমি ব্র্যাক ব্যাংক লিমিটেডে অ্যাজ হেড অফ ফাইন্যান্সিয়াল কন্ট্রোলস এর সাইডটাতে আমি দেখে থাকি, জিএল ট্যাক্স ওই সাইডটা দেখি আমি। ওকে, আর আমি আসলে আপনারা হচ্ছেন গিয়ে লাকিলি বলতে পারেন যে আমার এই ফার্স্ট এই চেঞ্জের ব্যাচ হচ্ছেন গিয়ে আপনারা, এন্ড টেকনিক্যালি হচ্ছে গিয়ে 10th ব্যাচ আমি যদি আমার কাউন্ট করে থাকি আর কি, আমার যতগুলো ব্যাচ হয়েছে। এন্ড একটা জিনিস আপনারা জানবেন যে আমার প্রতিটা ব্যাচকে আমি চেষ্টা করি যে যতজন আছে কতজন আসলে পাস রেট হয়েছে বা কতজন আসলে কিভাবে পরীক্ষা দিচ্ছে সেটারও আমি একটা খবর রাখার চেষ্টা করি। সো যদি আমাদের এই সেপ্টেম্বর যদি এক্সামটা হয়, আমার কাছ থেকে আপনারা নক পাবেন, আমি খোঁজ নিব যে দেখি আপনারা কিরকম করেছেন বা কার কি জায়গাতে আছে। সো সেটার জন্য একটা কথা আগে বলে রাখি, চেষ্টা করবেন যতটুকু আমার সিলেবাসের কন্টেন্ট আছে ততটুকু আমার কাছ থেকে একেবারে যাতে করে একদম টপ নচ লেভেলে ক্লিয়ার হয়ে যেতে হবে আপনাদের কনসেপ্টটা, ঠিক আছে। আর সবসময় একটা কথা বলি যে আমাদের ক্লাসের কনটেক্সটের তুলনায় আসলে আমাদের খুব অল্প সময় আমরা পাই। অল্প সময় পাই কেন বলছি আমি আসলে, কারণ আমি পাবো হয়তো ক্লাস 10টা ক্লাস, ঠিক আছে, 5 দিন করে পাবো, 5টা স্যাটারডে বা 5টা কোনো ফ্রাইডে করে পাবো, জাস্ট 10 ক্লাসেস। সো 10 ক্লাসেসে আমাদের কন্টেন্ট কভার করতে হবে হয়তো 7টা চ্যাপ্টার কন্টেন্ট কভার করতে হবে। ওকে, সো দ্যাট ক্যান বি আ বিট অফ আ চ্যালেঞ্জ। সো হয়তো সবকিছু ওভাবে কভার করা যাবে না, বাট যেগুলো আমাদের এক্সামে যেটা বারবার রিপিট ইউজুয়ালি করতো সেই জিনিসগুলো ডিসকাস করতাম। তাহলে এখন আমাদের নিউ সিলেবাসের আন্ডারে কিন্তু সেই চ্যালেঞ্জটা হয়ে ওঠে না, মানে সেই জিনিসটা আমাদের করা সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে। আমি আবার বলছি যে যেহেতু একেবারে নিউ সিলেবাস, সো আমাদের কাছ থেকে বেশি জিনিসটা আসবে, যে মেসেজটা আমি পাবো আইসিবির কাছ থেকে বা যেভাবে আসলে আমরা এটাকে অ্যাপ্রোচ করতেছি সেই জিনিসটা আমরা ওভাবে নিয়ে যাব জিনিসটাকে। ওকে, আর আপনাদের টেনশনের কোনো কারণ নেই, যেটা আমি বলছি যে যেটা আমিও মানে ইনস্টিটিউশনকে বারবার এই জিনিসটা বলছি যে যেই ডিসকাশনটা হয় বা যে কমিউনিকেশনটা হয় সেটা যাতে করে আমরা স্টুডেন্টদের কনভে করে দিতে পারি ইমিডিয়েটলি, বিকজ নিউ সিলেবাস নিউ ফরম্যাট, ঠিক আছে, এন্ড অনেক রকমের কনফিউশন থাকবে, ঠিক আছে। এন্ড উইদিন আ ফিউ ডেজ যে পরিমাণে কনফিউশন আমি শুনতেছি সেটা আসলে অ্যালার্মিং। যেমন অনেকে মনে করতেছে মিক্সড হবে আপনার রিটেন এন্ড এমসিকিউ, সেটা তো হবে না এক, ঠিক আছে, বা এমসিকিউ কি স্ট্রাকচারটাই বা হবে। এতটুকু বলে বলে আসা হয়েছে, যেটা হবে যে আপনাকে 4টা অপশন দেওয়া থাকবে, ওখান থেকে যে কোনো একটা অপশন আপনারা সিলেক্ট করবেন আর কি অ্যান্সার। এটাই হতে, এটা আমাদের এখন স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে। ওকে, আচ্ছা, এবার আমি আপনাদেরকে আমার প্রেজেন্টেশনে আমি নিয়ে যাচ্ছি। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা রিগার্ডিং সিলেবাস বা কিছু যদি জানতে চান প্লিজ ডু আস্ক নাও। ওকে, ইট উইল টেক। স্যার, হ্যাঁ বলেন। স্যার একটা কনফিউশন আই গেস সবার মধ্যে আছে, সেটা হচ্ছে স্যার যে নতুন যে সিস্টেমটা এমসিকিউ তে, সো আমাদের কাছে যে সমস্ত রিসোর্স গুলো আছে তো ওগুলো সবগুলো হচ্ছে আগের সিলেবাসে। কারেক্ট। এটাই হচ্ছে মানে প্র্যাকটিস বলেন আর পড়া বলেন যেটাই বলি আমরা সব। অ্যাবসলিউটলি, তো অ্যাবসলিউটলি। এখনকার স্যার নিউ সিলেবাসের মধ্যে লাইক রিসোর্সেস গুলা কই পাবো, অথবা হচ্ছে লাইক আইসিএইডব্লিউ এর যে পাস্ট কোয়েশ্চেন্স অথবা হচ্ছে ওদের যে সমস্ত রিসোর্স গুলো ওগুলা কি হচ্ছে লাইক আমাদের জন্য কি অ্যাভেলেবল কিনা? আচ্ছা, গুড কোশ্চেন টু আস্ক, ঠিক আছে। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, ইভেন আইসিএবি তে যে
যারা এখন আপনাকে কোশ্চেন সেট করবে বা যেই টিমটা আপনার এখন বসছে কোশ্চেন সেট করার জন্য, বা আমি ফ্র্যাঙ্কলি আপনাদেরকে বলি আই এম ওয়ান অফ দ্য মেম্বার অফ দিস গ্রুপ, যে আসলে আমরা কিভাবে করব। সো যে জিনিসটা আমরা করতেছি সেটা হচ্ছে আইসিএআই, তারপর আইসিএপি মানে যেটা পাকিস্তানের, তারপর হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের যেটা আছে, তারপর হচ্ছে আইসিডব্লিউ যেটা আছে। আমরা এসিসিএ কে আমরা ধরছি না, কারণ এসিসিএ দের সাথে আসলে আমাদের অ্যাফিলিয়েশনটা আসলে ওভাবে নাই, সিমিলার বডি না। ঠিক আছে, সো মেইনলি আইসিডব্লিউটাকে আমরা ফলো করে দেখবো যে আসলে ওরা এই লেভেলটাতে বেসিক অ্যাকাউন্টিং যেটা আছে বা একেবারে স্টার্টার অ্যাকাউন্টিং যেটা আছে তারা এমসিকিউটা আসলে কিভাবে করছে। সো দ্যাট ক্যান বি আ গাইড। ঠিক আছে, আপনাদেরকে আমি একটু আমি বলে স্টার্ট করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বইটা কিন্তু একেবারে রিডান্ডেন্ট না। এটা নিয়ে অনেকেরই আসলে হচ্ছে বইটার এক্সারসাইজ গুলা যেটা হচ্ছে গিয়ে সেটা হয়তো আপনাদের সাথে অ্যাপ্লিকেবল হবে না, বাট এই বইটাই কিন্তু আমাদের মেইন এক। আর সিলেবাসে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে কোশ্চেন অ্যান্সার গুলাই আপনার জন্য এমসিকিউ ভার্সনে চলে আসবে জিনিসটা। ওকে, যেটা কিনা আগে হয়তো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনারা প্রিপেয়ার করতেন। ঠিক আছে, কি হতে পারে আমি আপনাকে বলি, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতেন। তো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে আপনি দেখতেন যে নোটস টু দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকতো। এই নোটস গুলার আসলে অ্যাডজাস্টমেন্ট গুলা কোথায় হয়, আপনাকে এমসিকিউ করে ওখানে চলে আসবে, স্ট্রেট টু দা পয়েন্ট আর কি। ওকে, সেকেন্ড হচ্ছে কি ব্যাংক রিকনসিলিয়েশন আপনার জন্য, যেটা আমাদের প্রতিটা এক্সামে একটা করে একবার করে আসতোই জিনিসটা, এটা আমাদের স্টুডেন্টদের জন্য একটা বড় নাইটমেয়ারের কারণ হয়ে দাঁড়াতো। এখন ব্যাংক রিকনসিলিয়েশনটা কি হবে, আপনাকে অ্যাডজাস্টমেন্টের জন্য 4টা অপশন দেওয়া থাকবে, ওখান থেকে আপনি কারেক্ট অপশনটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো যেটা হবে যে অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে যাবে এক। তারপর কথা হচ্ছে কি আমাদের যেটা চ্যাপ্টার চ্যাপ্টার যেটা আছে, যেমন ধরেন 3 বা 4, চ্যাপ্টার 3-4-এ আমাদের জার্নাল নিয়ে আমরা কাজ করি, আমরা বুক অফ অরিজিনাল এন্ট্রি নিয়ে কাজ করি। তো সেখানে আমাদের দেখা যাবে যে কোন অরিজিনাল এন্ট্রিতে আমাদের জিনিসটা যাবে, এই টাইপের কোশ্চেন গুলো আসবে। ওকে, সো এটা হচ্ছে আপাতত যে আইসিডব্লিউ পেপারটা যদি আমি দেখে থাকি এন্ড সেটাকে যদি আমরা এখন প্রজেক্ট করি আপনাদের জন্য, তাহলে দিস ইজ দ্য টাইপ অফ কোশ্চেন্স দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট। ওকে, বাট উইথ টাইম আমরা যখন জিনিসটা এক্সামের জন্য যখন ওই সময়টাতে যাব, সময় আসলে আমাদের জন্য কম, তখন চেষ্টা করবো যে হয়তো ওই ফরম্যাটটা কি রাখবো নাকি সার্টেন কিছু ভ্যারিয়েশন নিয়ে আসবো এটা আমাদের জন্য। বাট প্রাইমারি ইন্ডিকেটর হচ্ছে আইসিডব্লিউর লাস্ট ধরেন 2 বা 3 পেপার যেটা আছে, সেশনের পেপারস গুলো আপনারা একটু সবাই দেখে নেবেন। ঠিক আছে, ইটস আ গুড কোশ্চেন টু আস্ক। সাব্বির কোশ্চেনটা জিজ্ঞেস করেছেন রাইট? জি স্যার। আচ্ছা, গুড। না, এটাই আপনাদের সবার কাছে মেসেজটা। ওকে, এন্ড এই ডিসকাশন গুলা বা এই জিনিসগুলো যত কুইক তত আপনারা আপনাদেরকে মানে ক্ল্যারিফাই করবেন। ঠিক আছে, এন্ড ফার্স্ট ক্লাসটা আমি আসলে ডেডিকেট করেছি রাদার দেন আমার কন্টেন্টের জায়গায় কন্টেন্ট। ঠিক আছে, বাট এই জিনিসগুলো যাতে করে ক্লিয়ার করে নিয়ে যেতে পারেন আপনারা। ওকে, এটা গেল। আর এনিবডি? স্যার নেগেটিভ মার্কিং এর ব্যাপারে যে কিছু আর কি এরকম কোনো কিছু সিস্টেম আছে যে নেগেটিভ মার্কিং হতে পারে? না, এরকম জিনিস শোনেন, এটা যদি কোনো কমিউনিকেট না করা হয়ে থাকে অফিসিয়ালি, সেই জিনিসটা এখনো পর্যন্ত এটা তাহলে আসেনি জিনিসটা। ঠিক আছে, নেগেটিভ মার্কিং এর জন্য আমিও শুনেছি কিছু জায়গা থেকে, বাট অফিসিয়াল কোনো কমিউনিকেশন আসেনি। ঠিক আছে শিহাব, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। এনিবডি? এন্ড যদি আপনাদের আরেকটা পয়েন্ট আমি বলি, পার্সোনালি যদি আমার জায়গা থেকে আমি বলি, লেভেল 1 টাইপের যে কোনো সিলেবাসে বা যে কোনো এক্সামিনিং বডিতে আপনার ফার্স্ট লেভেলটা কিন্তু সবসময় এমসিকিউটা হওয়াটাই প্রেফার্ড, কারণ এখানে আপনাকে নলেজ টেস্ট করে। আমি আপনাদেরকে একটা কথা বলি, ইভেন আমাদের সময়েও আমরা একটা জিনিসে স্ট্রাগল করতাম। অনেকে আছে মুখস্থতে ভালো, ঠিক আছে, অনেকে আছে কোশ্চেনের প্যাটার্নটাকে ধরে ফেলে, জানে যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কিভাবে আসবে, ওভাবে মুখস্থ করে এসে এক্সামে এসে দিয়ে যেত জিনিসটা। এটা করে দেখা যেত কি যে যে স্টুডেন্টটা যার কনসেপ্ট শার্প, বাট ওই জায়গাতে আপনার সে ওটাকে একটা স্ট্রাকচার ফলো করতে পারছে না বা মুখস্থ করতে পারছে না, সেই জায়গাতে কিন্তু আপনার ইম্প্যাক্টেড হতো। আর আমাদের প্র্যাকটিক্যাল যে কাজটা আমরা আসলে করি, এখানে আন্ডারস্ট্যান্ডিং এর ভ্যালুটা অনেক বেশি, রাদার দেন একটা জিনিস জাস্ট আমি এটাকে রিপ্রোডিউস করবো একটা সিমিলার একটা জিনিস আর কি, বা রেপ্লিকেট করবো। ওকে, সো এই জন্য বলবো যে নলেজ লেভেলে এই জিনিসটা হওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট এক। আর আপনাদেরকে একটা জিনিস বলবো যে উইকনেস যদি কনসেপ্টে না থাকে, আপনাদের লিখে যে সময়টা নষ্ট করতে হয় ইউজুয়ালি, সেই জায়গাটা আপনাদের এখানে অনেক টাইম সেভ হচ্ছে। ওকে, যেমন আমি নট জাস্ট আইসি মানে আইসিএবি এর কথা না, আমি নিজেও আমি ধরেন সিএফএ পড়ছি, সিএফএ লেভেল 2 পর্যন্ত আমি কমপ্লিট করেছি। আমি একটা জিনিস অবজার্ভ করলাম যে ওদের ওখানে লেভেল 1 এন্ড লেভেল 2 দুটাই কিন্তু আপনার এমসিকিউ বেসড, এন্ড সেটা করতে কিন্তু প্রিপারেশন নিয়েও কিন্তু একটা শান্তি আছে কিন্তু আপনার। ঠিক আছে, যেখানে ধরেন কি যে আপনি টাইম কনস্ট্রেইন্টের যে চ্যালেঞ্জ গুলো যেটা আসে এমসিকিউ তে কিন্তু কিছুটা কমে আসে।
ঠিক আছে। বাট হ্যাঁ, এখানে ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে আপনাদেরকে আমি সেটা একটু শেয়ার করি। ডিসঅ্যাডভান্টেজ ইজ যে আপনারা যখন এক্সাম দেবেন, যারা এক্সামিনাররা যে কোশ্চেনটা সেট করবে সেখানে হয়তো দেখা গেল যে একটাতে আপনি সময় দিবেন হয়তো 5 মিনিট, কিন্তু তারা যে কোশ্চেনটা ডিভাইস করেছে সেই কোশ্চেনটা হয়ে গেল কি যে আপনার 10 মিনিটে। সো যখন আপনি আসলে পরীক্ষা দিবেন, 100 মিনিটের পরীক্ষা দিবেন, দেখা গেল আপনার কোশ্চেন পেপারটা হলো 120 মিনিটের, তাহলে সেই 20 মিনিটটাকে আপনারা কিভাবে ম্যানেজ করবেন? সো এটা যদি হয়ে যায় তাহলে এটা জিনিসটা প্রবলেম, যদি সিনক্রোনাইজ করতে না পারি আমরা, টাইমের সাথে যদি মার্কেট সিনক্রোনাইজেশনটা যদি না হয়। ওকে। আর দ্বিতীয় নেগেটিভ হচ্ছে গিয়ে যে কোশ্চেন পেপারটা লাস্ট 5টা পেপার দেখলেই আমরা মোটামুটি প্রেডিক্ট করে ফেলতে পারতাম কি জিনিস বারবার আসে। ওকে। যেই কাজটা আমি সবসময় একটা কাজ করে থাকি আমার স্টুডেন্টদের জন্য, আমি যে কোনো সিলেবাস স্টার্ট করার আগে আমি আপনাদেরকে টোটাল চ্যাপ্টারের কন্টেন্ট গুলা নিয়ে একটু ডিসকাস করি, আর কোন কন্টেন্টে লাস্ট 10 ইয়ার্সে আমাদের মার্কসের সেগমেন্টেশনটা আমি একটু শেয়ার করি আপনাদের সাথে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন সাবজেক্টে কি পরিমাণ ওয়েটেজ আপনারা দিবেন। ঠিক আছে। যেটা কারেন্ট সিলেবাসে যেটা আমাদের হতো, বা যেটাকে আমাদের জাস্ট মানে রিসেন্ট পাস্ট সিলেবাস যেটাকে আমি যদি বলি, যেটা হতো সেটা হচ্ছে আমরা জানি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাম। স্যার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, গুড। ওকে, হ্যাঁ এবার ঠিক আছে। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। সো যেটা আমি বলছিলাম যে আমি যেটা সিলেবাসটাকে আপনাদেরকে ভেঙে নিয়ে আসতাম যাতে করে আপনারা প্রায়োরিটাইজ করতে পারেন যে কোন জায়গাতে কতটুকু ফোকাস দিবেন। ঠিক আছে। আর কোন জায়গাতে কি টাইপের জিনিস আসে। আর আমি একটা কথা বলে থাকি, আমাদের সি এর যে পেপারস গুলো আসে, আমি সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে ফার্স্ট অ্যাটেম্পটে 60টা আপনারা দিবেন, 60টা দিবেন এন্ড খুব ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাবেন, একেবারে ওয়েল ডিফাইন্ড স্টাডি করবেন। এখানে আমাদের একটা জিনিস হয় যে আমরা দেখা যায় কিছু চ্যাপ্টারে অনেক বেশি সময় দিয়ে ফেলি, যে মানে স্যার চ্যাপ্টারগুলো আসলে কথা আমাদের, কেটে কেটে আসছে। আচ্ছা, যেই চ্যাপ্টারগুলো আমাদেরকে আসলে অনেক ইম্প্যাক্ট করে। ঠিক আছে। যে দেখা যাচ্ছে কি যে কিছু চ্যাপ্টার আছে যেখানে আসলে আসে না, রেগুলার না, কিন্তু আমরা ওখানে অনেক বেশি সময় দিয়ে ফেলছি। ওকে। সো এই জিনিসগুলো যাতে আমাদের না হয়, আমরা যাতে করে যেটাতে আমাদের মার্কস বেশি আসবে সেখানে যাতে করে আমরা ফোকাসটা করতে পারি। সো উইথ দিস নিউ সিলেবাস আমি একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে কন্টেন্ট আর আপনার কন্টেন্টের উপর যে ফোকাস, দ্যাটস নট গোয়িং টু চেঞ্জ। সো হোয়াট ইজ গোয়িং টু চেঞ্জ ইজ দ্য স্ট্রাকচার। আগে যে জিনিসগুলো আসতো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বা একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ঠিক আছে, বা আমাদের একটা ডেপ্রিসিয়েশনের একটা সাম আসতো আমাদের জন্য। ওকে। বা অ্যাক্রুয়ালস প্রিপেমেন্টস এর জন্য একটা জিনিস আসতো আমাদের, আইএফআরএস 15 থেকে একটা জিনিস আসতো, সেই জিনিসগুলো আমাদের আর ওই ফরম্যাটে আসবে না। যে ফরম্যাটটা হয়তো আপনাদেরকে প্রিপেয়ার করায় দিলে এক্সামে হয়তো 70% আপনাদের কভার হয়ে যেত। ওকে। সো দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। আর যেটা হচ্ছে আপনাদেরকে একেবারে যেটা বলছি আর কি আপনাদেরকে, যে এমসিকিউ বেসড কনসেপ্ট, যেই চ্যাপ্টারটা ওয়েটেজটা থাকবে ওয়েটেজের জায়গায়, বাট কনসেপ্টটা আপনারা ওভাবে স্ট্রংলি ইনপুট দিবেন। এক। আচ্ছা, থার্ড যে জায়গাটা আমি আপনাদেরকে বলছি, এমসিকিউ সবচেয়ে বড় প্রবলেমটা কি? ঠিক আছে স্যার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনাদের কি সবারই প্রবলেম আছে তো? ভাই আপনাদের সবার প্রবলেম হচ্ছে আমরা না। শুনতেছি স্যার। স্যার আমার আচ্ছা। প্রবলেম হচ্ছে না স্যার। আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা স্যার এটা ঠিক আছে, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, নট নট এন ইস্যু। জাস্ট আমি বলি এটা আমার ইউজুয়ালি হয়, কারণ আমার অফিসের যে মিটিং গুলা করি খুব মানে চ্যালেঞ্জে পড়ে যাই আমরা মাঝে মধ্যে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ফার্স্ট অফ অল যেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, এখন যেহেতু আমাদের সিলেবাসটা এখন এমসিকিউ বেসড হয়ে গেছে, দেখা যাবে কিছু কিছু এরিয়া যে জিনিসগুলো আগে রিপিটেটিভ হতো আমাদের, তা না হয়ে দেখা যাবে সিলেবাসের কোনো একটা কর্নার থেকে আপনি একটা কোশ্চেন তুলে নিয়ে আসলো। এই লিবার্টিটা পাচ্ছে, কারণ এই লিবার্টিটা আগে ছিল না। আগে একটা 25 মার্কসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিলে কিন্তু আমাদের এক্সামিনারের কিন্তু অনেকটা জায়গা শেষ হয়ে যেত। ওকে। তারপর একটা ব্যাংক রিকনসিলিয়েশনের 15 মার্কসের জিনিস দিলে কিন্তু ওখানে আরো 40 মার্ক আমাদের শেষ হয়ে যেত। তারপর একটা ফিক্সড অ্যাসেটের একটা সাম দিলে কিন্তু আরো 15 মার্কস আমাদের শেষ হয়ে যেত। সো এইভাবে করে করে যেটা আমি আমার স্টুডেন্টদেরকে একদম সলিড প্রিপারেশন নিয়ে এনে দিতে পারতাম। বাট আমি আমার যেটা করব, আমার কন্টেন্ট আমি এখন চেঞ্জ করতেছি আপনাদের জন্য। যে কন্টেন্টটা হয়তো আগের সিলেবাসের যেভাবে আমি স্টাডি করতাম সেখানের সাথে অনেক ডিফারেন্ট। এন্ড পার্ট চ্যাপ্টার এমসিকিউ বেসড আমি কিছু আপনাদের কাছে ইয়ে রাখবো, কোশ্চেন আমার জন্য থাকবে আফটার এভরি ক্লাস। ওকে। সো দিস ইজ ফর ইউ গাইজ, যাতে করে আপনারা ওভাবে প্রিপারেশন নিতে পারেন। ঠিক আছে। বা কিভাবে আসতে পারে বা কি টাইপ আসতে পারে আপনারা ওভাবে প্রিপারেশন নিতে পারেন। এক। আর আপনাদেরকে যেটা বলবো, এইবার আসলে মানে গ্যাপ রাখা যাবে না আপনাদের কনসেপ্টে। ওকে। সো উইথ দিস আমি আপনাদের সাথে স্টার্ট করছি আমাদের সিলেবাস। সো যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে চ্যাপ্টার 1 to 5,
ঠিক আছে, চ্যাপ্টার 1 to 5 থেকে আমাদের 15 থেকে 25% মার্ক আসে। সো চ্যাপ্টার 1 to 5 আসলে কি, আপনারা যদি দেখে থাকেন এতদিন আসতো চ্যাপ্টার 1 to 5 এ কিছু থিওরি আসতো আমাদের, ঠিক আছে, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ কনসেপ্ট আসতো, গোয়িং কনসার্নের কনসেপ্টের থিওরি আসতো, ওকে। তারপর অ্যাকাউন্টিং কনসেপ্টের যে কস্ট বেজ আছে, হিস্ট্রিক্যাল কস্ট কনসেপ্ট আছে, অফসেটিং কনসেপ্ট আছে, কনসেপ্টগুলো নিয়ে আপনাদেরকে টেস্ট করতে নলেজ। তাহলে এখন কি হবে, এখন যে কাজটা হবে সেটা হবে আপনাকে একটা ট্রানজেকশন দেওয়া থাকবে, ওই ট্রানজেকশনটা দেখে আপনার বলতে পারতে হবে যে উইদিন দিস অপশনস যে কোন অপশনটাকে আপনারা এটাকে সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর আপনাকে হয়তো দেখা যাবে যে মানে অ্যাজ পার আইএস 1 এই কনসেপ্টটা কি আপনাকে পারমিট করে কি করে না, সেই জিনিসটা আপনাকে হয়তো ট্রু ফলসও আসতে পারে। সো এই জায়গাতে আপনাকে টেস্ট করতে পারবে। আবার কিছু জায়গাতে থাকে, আমি বলি এমসিকিউ তে সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিসটা কি, কিছু অপশন দেওয়া থাকবে যে আপনাকে 1 2 3 বা লাস্ট অপশনটা থেকে অল অফ দি অ্যাবাভ। এই জিনিসটা আমার কাছে খুব মানে প্রবলেমেটিক লাগে, কারণ দেখা যাচ্ছে কি যে তিনটার মধ্যে দুটা আপনার ইয়ে থাকবে, ঠিক আছে, দুটা থাকবে, বাট দেখা গেল থার্ড নাম্বারটা আপনার অপশন না, তখন আপনি কিন্তু ওই অল অফ দ্য অ্যাবাভ আপনি সিলেক্ট করতে পারবেন না। বা আরেকটা অপশন ওখানে হয়তো দেওয়া থাকবে যে জাস্ট অপশন এ এন্ড বি, ঠিক আছে। সো এইভাবে করে হয়তো আপনাদেরকে টেস্ট করা হবে, অনেকগুলা জিনিস আপনাদেরকে পাজল করা হবে, ওকে। আচ্ছা, চ্যাপ্টার 6 ইজ আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি সবসময় বলে থাকতাম যে আমার আগের স্টুডেন্টদেরকে বা যারা আগের সিলেবাসটা আপনার যেটা পার্সু করেছে, চ্যাপ্টার 6 হচ্ছে মানে বেঞ্চমার্ক, যেটার উপর বেস করে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে পারবেন, আপনি আপনার কোম্পানি স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনি প্রিপেয়ার করবেন, ওকে। সো এই জায়গাতে যদি কারো উইকনেস থেকে থাকে, আপনি এখানে 20 মার্কসও যেটা লুজ হবে প্লাস পরের গুলাতেও দেখবেন যে আপনার উইকনেস থেকে যাবে। সো দিস ইজ আ ভেরি ভাইটাল চ্যাপ্টার, সেটা হয়তো আমি ইউজুয়ালি আমার ক্লাস নাম্বার 5 বা 6 আমি নিয়ে থাকি, ওকে। সো তখন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো সবাই থাকবেন, এন্ড ইট উইল বি কোয়াইট চ্যালেঞ্জিং, এন্ড এটা একটু স্ট্রেনাস ক্লাস হয় এই জিনিসটা, ওকে। আর যেটা বলছিলাম, চ্যাপ্টার 6 এ ইউজুয়ালি কি আসে, আমাদের তিনটা কনসেপ্ট আমাদেরকে টেস্ট করে, একটা হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট, একটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আর একটা হচ্ছে আমাদের এরার্স এন্ড অমিশনস, ওকে। এন্ড একটা জিনিস জানবেন যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমাদের এভরি এক্সামে আমাদের আসে উইদাউট ফেল, ঠিক আছে। আপনারা যদি লাস্ট পেপার সবসময় দেখতেন তো আসতো, তাহলে যেটা হবে যে এটা হয়তো এইভাবে আসবে না যে আপনাকে বলবে একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রিপেয়ার করেন বা আপনাকে একটা ক্যাশ বুক আপডেট করতে বলবে না, আপনাকে হয়তো একটা এমসিকিউ দিয়ে বলবে যেটা কি ক্যাশ বুকে এটার এফেক্ট আসবে নাকি ব্যাংক স্টেটমেন্টে আপনার এফেক্ট আসবে, ঠিক আছে, বা কি ধরনের আপনার এন্ট্রি গুলো আপনার এখানে আসবে কি জিনিসটা এক। আর নাম্বার 7 যেটা চ্যাপ্টারটা বলি, মানে দিস চ্যাপ্টার হ্যাজ বিন গ্রোয়িং ইন ইনফ্লুয়েন্স। রিসেন্টলি দেখবেন যে আপনার কিছু আইএফআরএস এর ট্রিটমেন্ট দিয়ে আপনার অ্যাক্রুয়াল টেস্ট করে, আপনার প্রিপেমেন্টে আপনার নলেজ টেস্ট করে, ঠিক আছে। সো এই জায়গাটা আমার একটু ইম্পর্টেন্স দিব। চ্যাপ্টার 8 থেকে কিছুটা সহজ, চ্যাপ্টার 8 এন্ড 9 আমি বলবো যে এখানে হচ্ছে IS2 যেটা হচ্ছে আমার ইনভেন্টরি, আর চ্যাপ্টার 8 হচ্ছে আমাদের ব্যাড ডেটের কিছু সাম আছে। ব্যাড ডেট ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট চারটা জিনিস আপনাদের জানলেই হয়, যে ব্যাড ডেট হলে কিভাবে রেকর্ড করবেন, ব্যাড ডেট রিকভারি হলে কিভাবে রেকর্ড করবেন, তারপর অ্যালাউয়েন্স হলে কিভাবে রেকর্ড করবেন, অ্যালাউয়েন্স যদি ইনক্রিজ আর ডিক্রিজ হয় সেটা কিভাবে আপনারা রেকর্ড করবেন, দ্যাটস ইট। চারটা কনসেপ্ট জানলে যে কোনো কম্বিনেশন আপনারা একটা এক্সামে দিতে পারবেন। চ্যাপ্টার 10 ইজ কোয়াইট অ্যান ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইটস ইম্পর্টেন্ট বিকজ এইটার ইমপ্লিকেশনটা আপনি কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আপনি আপনার সোল ট্রেডারের আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনার এটা ইম্পোজ করতে হবে বা এটার ইমপ্লিকেশনটা আছে, ওকে। সো নন কারেন্ট অ্যাসেটে যে জিনিসটা আপনার খেয়াল করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে কস্ট, আসলে কস্ট হিসাবে আমরা কাকে দেখি, কস্ট বলতে গেলে হচ্ছে যে একটা ফিক্সড অ্যাসেট যখন আপনি পারচেজ করছেন, তাকে তো আপনার শুধু পারচেজ প্রাইস করলেই তো হবে না, পারচেজ প্রাইসের সাথে আরো বিভিন্ন জিনিস আছে, যে জিনিসগুলোকে নিয়ে ফিক্সড অ্যাসেটের একটা কস্ট আসে আপনার। তারপর আপনি ডেপ্রিসিয়েশন করবেন, ডেপ্রিসিয়েশনের দুটা মেথড আছে, যেটা আমাদের IS 16 অ্যাপ্রুভ যেটা আছে, ওকে। এর থেকে বেশি করলে কিন্তু আমাদের সিলেবাস আমাদেরকে সাপোর্ট করে না। US ক্যাপ আপনার সাপোর্ট করে 5টা মেথড, কিন্তু আমাদেরকে সাপোর্ট করে অনলি 2টা মেথড, ঠিক আছে। মাঝে মধ্যে আমাদের এক্সামে কিন্তু চলে আসে কিন্তু এক্সেলারেটেড রেটেড ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। ওটা নিয়ে আমি আপনাদের সাথে যদি ওই সাবজেক্টটা করি দেন আই উইল ড্রপ আ লাইন, যাতে করে আপনার ওটাতে অ্যাওয়্যার থাকে, ওকে। আর এরপর থাকে রিভ্যালুয়েশন নিয়ে আপনাদের স্টাডি করতে হবে, রিভ্যালুয়েশনের সাথে ডিসপোজাল নিয়ে আপনাদের স্টাডি করতে হবে। এই চারটা কনটেক্সট নিয়ে হচ্ছে গিয়ে আমাদের ফিক্সড অ্যাসেট ডেপ্রিসিয়েশন, ইটস কোয়াইট অ্যান ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওকে। চ্যাপ্টার 11 হচ্ছে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এইখানে আসলে আমাদের যেখানে ফোকাসটা থাকে সেটা হচ্ছে গিয়ে আমাদের শেয়ার ক্যাপিটালের এরিয়াতে ফোকাসটা থাকে, রিটেইন আর্নিংস এর ফোকাসটা থাকে, রিজার্ভস এর ফোকাসটা থাকে, ওকে। শেয়ার ইস্যু দু রকম আছে, একটা বোনাস শেয়ার ইস্যু আছে, একটা রাইট শেয়ার ইস্যু আছে কি। সো এই জায়গাগুলো আমাদের একটু জানতে হয়। সো দেখেন চ্যাপ্টার 11
12, 13 এই তিনটা মিলে আমাদের 25% মার্ক থাকবে। এখানে একটা কথা আপনাদেরকে অলরেডি বলে রাখি, যদিও আমাদের বইতে পার্টনারশিপ আছে, পার্টনারশিপ লাস্ট আমি মনে পড়ে না লাস্ট আমি কবে আমি এক্সামে দেখেছি। সো পার্টনারশিপ আপনাদেরকে না স্টাডি করলেও হবে, আপনাদেরকে ফোকাসটা দিতে হবে সোল ট্রেডার এন্ড কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা মিনিমাম আপনাদেরকে একটা ইনকাম স্টেটমেন্ট দাঁড় করানো, একটা ব্যালেন্স শিট দাঁড় করানো, দিস ইজ আ মাস্ট। ওকে, আচ্ছা। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা একটা নিউ ইন্টিগ্রেশন, এটা 1 বছর হলো সিলেবাস আমাদেরকে এটা নিয়ে আসে, এটা আগে ছিল না। সো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এখন আপনাদেরকে বড় করে কোনো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলা হয়নি। আর আমাদের যে নতুন যে সিলেবাস আছে সেখানে ডেফিনেটলি আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে আপনাকে একটা প্রিপেয়ার করতে বলা হবে না। যেটা আপনাকে বলা হবে হয়তো আপনাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যে 3টা পয়েন্ট আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফ্রম ইনভেস্টিং, ফাইন্যান্সিং, আরেকটা হচ্ছে আপনার অপারেটিং অ্যাক্টিভিটিস, কোন আইটেম কোন হেডারে পড়বে, এই জিনিসগুলো আপনার কাছে আসবে এক্সামে। ওকে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যেটা বলে থাকবো যে আইএস এন্ড আইএফআরএস রিলেটেড একটা কম্পোনেন্ট আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি যে কোনো আইএফআরএস বা আইএস রিলেটেড আপনার কিছু কোশ্চেন আসতে পারে, এটা সব সময় আসে। এন্ড এই জায়গাটাকে আমি রেড করে রাখছি কারণ এটা আনডিফাইন্ড, এটা আমাদের সিলেবাসে কভার করে না। ওকে, বাট এটা আপনাদেরকে আসতেই পারে, ইউ মাইট বি টেস্টেড সিভিয়ারলি। ওকে, বাট গুড থিং ইজ এটা 5 মার্কস হবে হাইয়েস্ট কি আপনার। ওকে, আচ্ছা, এইবার না হয় আপনারা সিলেবাসের কম্পোজিশনটা দেখলেন, কোথায় ফোকাস দিবেন সেই জিনিসটা আপনাদের ক্লিয়ার হলো। ঠিক আছে, এই মার্কসের উপর বেস করে আপনারা ফোকাস করবেন, যেখানে কম আছে মার্কস বা পার্সেন্টেজ সেখানে অতটা ফোকাস দিবেন না। সো দিস ব্রিংস টু মাই নেক্সট টপিক, যে আমি আসলে কি কি আপনাদেরকে আমি সিলেবাসে নিব। আমার সিলেবাস হচ্ছে গিয়ে চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, ঠিক আছে, 6, 7 আর হচ্ছে গিয়ে 8 পর্যন্ত আমি নিব আপনাদেরকে। ওকে, 8 বা 9 পর্যন্ত নিব, 8 পর্যন্ত আমি ইউজুয়ালি নিয়ে থাকি। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে আমার কনটেক্সট 1 to 8। এখন আমি আপনাদেরকে যদি বলি যে 1 to 8 আমি যদি নিয়ে থাকি, তাহলে আমি যেহেতু আসলে স্টার্টিং ক্লাস করছি আমার 1 to 4, এখানে একটা খেয়াল করবেন, ক্লাস 1 আর 2 আমি কিন্তু আপনার ইন্ট্রোডাকশন নিয়ে আমি শেষ করে ফেলবো, নেক্সট ক্লাসে আমি চ্যাপ্টার 3 and 4 আমি শেষ করে ফেলবো। আর এটার উপর বেস করে হচ্ছে আমার 15 থেকে 25% মার্কস। সো এখানে আমি চেষ্টা করবো যে আপনারা যাতে করে বইতে আর না যেতে হয়। ঠিক আছে, আমি আপনাদের কিছু নোটসও শেয়ার করবো, এন্ড আমার অবজেক্টিভ হচ্ছে চ্যাপ্টার 1 to 4 এগুলাতে আপনারা যাতে আমার ক্লাসের বাইরে আপনাদের যাতে সময় দিতে না হয়। ঠিক আছে, এন্ড দিস ইজ মাই অবজেক্টিভ, এন্ড আপনাদের অবজেক্টিভ হচ্ছে গিয়ে যাতে করে আফটার দিস ইজ ডান, জাস্ট বইয়ের এন্ডের যে এমসিকিউ গুলো আছে এটা ছাড়া যাতে করে আপনারা বইতে আর সময় নষ্ট না করেন, বিকজ আপনাদের এই সময়টা আর অন্য জায়গাতে কাজে লাগবে। ওকে, বাই দ্য ওয়ে আপনারা কি সবাই সেপ্টেম্বরে বসবেন, সিটিং দিচ্ছেন নাকি আরো পরে, কবে? স্যার আমাদের সবার সেপ্টেম্বরে হবে না স্যার। ওকে, ঠিক আছে, একদিকে ভালো হলো, যারা সেপ্টেম্বরে হচ্ছে না তাদের জন্য একটা ভালো হচ্ছে যে যারা আগে গেছে তাদেরকে দেখে আপনারা একটা অ্যাসেসমেন্ট করতে পারবেন যে আসলে কোন জায়গা থেকে তারা দাঁড়াচ্ছে। ঠিক আছে, যাদের হচ্ছে তারা একটা ভালো গাইডও দিতে পারবে নাকি জিনিসটা। বাট আমি যে জিনিসটা বলি যে সিলেবাস চেঞ্জ সবসময় একটু ডন্টিং জিনিস। আমি নিজে যখন আমি সিলেবাস আমি চেঞ্জ করেছিলাম আমাদের 2013 এর দিকে, যখন ট্যাক্স পড়েছিলাম, ট্যাক্সে তখন ট্যাক্স প্ল্যানিং এর চেঞ্জ আসলো, ওইবারে আমাদের পাস রেট ছিল অনলি আপনার 6% এর মতো, 6-7% এর মতো। ঠিক আছে, এমনি থাকে জাস্ট 10%, তার উপর হলো আবার এই টাইপের সিচুয়েশন, কারণ কোশ্চেন গুলাই আসলে স্পেসিফিক হয়নি। আই হোপ এন্ড প্রে যে আমাদের আইসিএতে এখন আমরা আসলে আরো ডেভেলপ করেছি, আপনাদেরকে আরো বেটার কোশ্চেন প্রেজেন্ট করতে পারবো, একদম ফ্ললেস। ওকে, সো দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন। আর এটা ভালো যে আপনারা এখন দেখতে পারবেন যদি মেজরিটি আপনারা যদি পরে এক্সাম দিয়ে থাকেন। আর সার্টিফিকেট লেভেল ডেফিনেটলি আমার মনে হচ্ছে যে হয়তো বছরে 3টা করে পরীক্ষা হবে আর কি গোয়িং ফরওয়ার্ড। ওকে, আচ্ছা, সিলেবাসের কম্পোজিশন নিয়ে কারো কোশ্চেন আছে কিনা? এই 1, 2, 3, 4 চ্যাপ্টার নিয়ে যেন কি বললেন আরেকবার যদি বলতেন। ঠিক আছে জুয়েল, চ্যাপ্টার 1 to 4 হচ্ছে আমি যেটা আপনাদেরকে আমি দিব সেটা হচ্ছে আমার কনটেক্সট যেটা আমি শেয়ার করব, বা আমি আপনাদেরকে যেটা প্রেজেন্টেশনটা যেটা শেয়ার করব এর বাইরে আপনারা যাবেন না, কারণ এখানে যেহেতু আসলে আমাদের সিলেবাসের ইয়েটা কম, স্প্রেডটা কম। ঠিক আছে, সেই জন্য আমি বলবো যে আসলে আমার স্লাইডসটাতেই যতটুকু পারি আমি চেষ্টা করেছি আপনাদেরকে আসলে কভার করতে, কিছু হ্যান্ড আউটও দিব। আর যেটা রিকোয়েস্ট করবো যে বইতে অতটা সময় স্যার দিন না। শোনা যায় না। আচ্ছা, বইতে আপনারা অতটা সময় দিন না। এবার ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, জি স্যার ক্লিয়ার। সো বইতে আপনারা সময় দিয়েন না, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যাতে করে আমার নোটসটা যাতে করে আপনাদের জন্য অ্যাডিকুয়েট হয়। ওকে, ঠিক আছে। সো উইথ দিস
আমি আপনাদেরকে আগায় নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি যে জিনিসটা আমাদের জানতে হবে যে আমাদের সার্টিফিকেট লেভেল বলেন বা নলেজ লেভেল বলেন, আমাদের নলেজ লেভেল কিন্তু এই কয়েকটা আইএস দিয়ে আমাদের কভার করছে। ঠিক আছে, আইএস কভার করতে বললে আমি আর একটু স্পেসিফিক করে যদি বলি যে এই আইএস গুলো আমাদেরকে টাচ করছে বইতে, আমাদের নলেজ লেভেলে হয়তো ডেপথ ভাবে যায়নি, বাট আপনাদেরকে অ্যাটলিস্ট ইন্ট্রোডিউস করিয়েছে এই জিনিসটা। সো এই আইএস গুলো নিয়ে কিন্তু আপনাদের একটা বেসিক নলেজ থাকা দরকার। ওকে, আই হোপ আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনের মধ্যে যে কি কি জিনিস আছে, যেটার সাথে আপনারা ইউজুয়ালি ফ্যামিলিয়ার থাকবেন, সেটা হচ্ছে প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ওকে, যে কিভাবে আপনারা ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট আপনারা ড্র করবেন, এটা একটা ফরম্যাট দেওয়া আছে আমাদের। সরি। আর সেকেন্ড হচ্ছে আমাদের ইনভেন্টারিজ, ইনভেন্টারিজ এর আমাদের কাউন্টিং, ইনভেন্টারিজ এর আমাদের আসলে ভ্যালুয়েশন, আর একটা হচ্ছে ইনভেন্টারির আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি করে আমরা প্রেজেন্ট করব সেই জিনিসটা আমাদের থাকবে, এন্ড দ্যাট ইজ চ্যাপ্টার 8। ওকে, আর তারপর হচ্ছে কি আমাদের আইএস 8, আইএস 8 হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জিং অ্যাকাউন্টিং এস্টিমেট এন্ড এরার্স। এই চ্যাপ্টারটা আপনাদেরকে থিওরি আসতে পারে বা থিওরি আসতো আগে, এখানে আপনাদের কিছু কোয়ালিটেটিভ এমসিকিউ আসতে পারে কি। ওকে, চ্যাপ্টার 10 যেটা আইএস 10, যেটা ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ড, এটা যদিও আমাদের সিলেবাসে কিছুটা টাচ করে বাট আমি এক্সামে কখনো পাইনি রিলেটেড কিছু। ওকে, আইএস 16 হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এটা এটা আপনাদেরকে একটা খুব ভালো ইন্ট্রোডাকশন দেয় হচ্ছে আপনাদের চ্যাপ্টার 11। ওকে, আইএস 18 রেভিনিউ, এন্ড এইটাতে অনেক চেঞ্জ আসছে, রিসেন্টলি অনেক চেঞ্জ আসছে আমাদের, ইভেন আইএস এও চেঞ্জ আসছে, এটাকে আইএফআরএস 15 হিসাবে এখন নতুন করে লঞ্চ করছে জিনিসটা। ওকে, আইএস 33 হচ্ছে আমাদের আর্নিংস পার শেয়ার, আর্নিংস পার শেয়ারের এটা হচ্ছে আমাদের কোম্পানি স্টেটমেন্ট নিয়ে যখন আমরা কাজ করবো তখন দেখতে পারেন জিনিসটা। 36 হচ্ছে ইম্পেয়ারমেন্ট, ইম্পেয়ারমেন্টটা সবসময় আমাদের স্টাডি করতে হবে আইএস 16 এর সাথে। আইএস 16 হচ্ছে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ইম্পেয়ারমেন্ট হচ্ছে যদি ভ্যালু যদি আমার সিগনিফিকেন্টলি কখনো ফল করে, which is not regular, রেগুলার বলতে হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন, উই কল দ্যাট ইম্পেয়ারমেন্ট, সেটা ট্রিটমেন্টটা, সেটা আপনি আমাদের চ্যাপ্টার 11-এই পাবেন। আর 37 কন্টিনজেন্ট লায়াবিলিটি, কন্টিনজেন্ট অ্যাসেট এন্ড প্রভিশন যেটা আছে, প্রভিশনটা শুধু আপনারা পাবেন, এখনো কন্টিনজেন্ট লায়াবিলিটি বা কন্টিনজেন্ট অ্যাসেট নিয়ে আমাদেরকে ওই লেভেলে যায়নি জিনিসটা। এন্ড আইএস 38 হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যেটা হচ্ছে আমার গুডউইল বা যেটা হচ্ছে আমার ব্র্যান্ড বা যেটা হচ্ছে আমার লাইসেন্স, মানে যে অ্যাসেটটা আসলে আমরা মানে উই ক্যানট সি, ঠিক আছে, যেটা ফিজিক্যাল প্রেজেন্স নাই, উই কল দোজ অ্যাসেটস ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এন্ড দিজ আর অ্যাসেটস হুইচ হ্যাভ ভ্যালু। ওকে, সো এই আইএস গুলা আপনারা একটু নোট করে রেখেন, আপনাদেরকে হয়তো স্টাডি করতে হতে পারে জিনিসটা, বা অ্যাটলিস্ট আপনার হয়তো কোশ্চেন আসতে পারে আপনাদের কাছে। ওকে, সো এখন আপনাদেরকে একটা জিনিস বলি যে আপনাদেরকে আর আগের মতো, ইউ গাইস শুড কনসিডার ইয়োরসেলফ লাকি, যে আপনাদেরকে আর আগের মতো ওরকম আসবে না যে কোশ্চেন যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং, যেটা আমি আপনাদেরকে বলেছি যে চ্যাপ্টার 1 to 5 হচ্ছে মেজরিটি হচ্ছে আপনাদের জন্য থিওরি আসতো। ওকে, সো ওই থিওরি থেকে আপনারা এখন বাঁচতে পারছেন, কিন্তু আপনাদের জানতে হবে যে জিনিসটা কি অ্যাকচুয়ালি, কারণ এটারই কিছু ভ্যারিয়েশন আসবে আপনার এমসিকিউতে। ওকে, সো অ্যাকাউন্টিং কে আমরা যখন ডেফিনিশন বলি, ইটস দি আর্ট অফ, নাম্বার 1 হচ্ছে রেকর্ডিং, রেকর্ড হচ্ছে আমরা যখন জার্নাল এন্ট্রি ক্রিয়েট করি তখন আমরা একটা ট্রানজেকশনকে রেকর্ড করি। ওকে, তারপর আমরা এটাকে বলি অ্যানালাইজিং, ওই ট্রানজেকশনটাকে আমরা কি করি, আমরা বুক অফ অরিজিনাল এন্ট্রিতে তাকে পোস্ট করি, তাকে ডেবিট ক্রেডিট লেজার দিই আমরা। আর লাস্টেরটা হচ্ছে আমার সামারাইজিং, সামারাইজিং হচ্ছে যেই ডেটাটাকে আমি রেকর্ড করেছি বুক অফ অরিজিনাল এন্ট্রি থেকে নিয়ে, যাকে আমি কি অ্যাকাউন্টে প্রেজেন্ট করেছি, তারপর তাকে নিয়ে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমি প্রিপেয়ার করেছি ইন দ্য ফর্ম অফ ট্রায়াল ব্যালেন্স, ইন দ্য ফর্ম অফ ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট। সো এই প্রসেসটাকে আমাদেরকে কি বলে, দিস ইজ অ্যাকাউন্টিং। সো আজকে যদি আপনাকে এমসিকিউতে কি আসতে পারে আমি আপনাদেরকে বলি ভ্যারিয়েশন গুলা, একটা আসতে পারে যে আপনাকে একটা ডেফিনিশন দিবে, দিয়ে বলবে হুইচ ইজ দি কারেক্ট ডেফিনিশন অফ অ্যাকাউন্টিং, এরকম জিনিস আসতে পারে। সেকেন্ড অফ অল হতে পারে যে আপনাকে রেকর্ডের মধ্যে আপনাকে অ্যানালাইজিং এন্ড ক্লাসিফাইং এর ডেফিনিশনটা দিয়ে বলে দিবে যে ইজ দিস স্টেটমেন্ট কারেক্ট অর নট। ঠিক আছে, সো এই জন্য যদি কনসেপ্টটা যদি বুঝেন, মানে এটা আপনাদেরকে কোনো চ্যালেঞ্জ করবে না। হ্যাঁ, আসাদুজ্জামান প্লিজ। Sir, is accounting only art or art and science both? Can you clarify this for me? আচ্ছা, ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, আমি এটা ইউজুয়ালি সময় থাকলে আমি আরো আপনাদেরকে এটা এন্টারটেইন করতাম। ফার্স্ট অফ অল হচ্ছে এটা এটা বেসিক, এটা হচ্ছে একটা সায়েন্স, সায়েন্স ইজ ভেরি স্পেসিফিক। দেন আপনারা যখন আস্তে আস্তে বড় হবেন, যখন আপনারা কোম্পানিগুলোতে কাজ করবেন বা নিজের কোম্পানিতে যখন আপনারা থাকবেন, তখন এটাকে আপনারা আর্ট আকারে নিয়ে যাবেন। যত বড় রকমের
অ্যাকাউন্টিং ম্যানুভার গুলা হয় বা যত বড় বড় অ্যাকাউন্টিং আপনার ফ্রড গুলা হয়, এগুলা কিন্তু এক একটা মানে কিন্তু পিস অফ আর্ট। আর কেন আমি জিনিসটা বলছি আপনাদেরকে যে আপনারা যদি এনরনের ঘটনা ঘটে থাকে মানে পড়ে থাকেন, সবাই তো মনে করে যে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং জিনিসটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বোরিং এন্ড খুব স্ট্রেট ফরওয়ার্ড জিনিস। ঠিক আছে, আপনি এনরনের যদি কেস পড়ে থাকেন এগুলো আপনারা স্টাডি করবেন আস্তে আস্তে, যেহেতু আপনারা এই লাইনে আসছেন। এন্ড আমি আশা করি আপনারা যারা এখানে আছেন বা যারা এখানে ফার্মে এনরোল করছেন, মানে এটাকে লাইফ বানায় ফেলতে হবে আপনাদেরকে। ঠিক আছে, এটাকে শুধু শুনতে পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ ওনার সে আমরা তো সমস্যা, শুনতে পাচ্ছি। আপনার সমস্যা না, আমরা শুনতে আচ্ছা। পাচ্ছি। না, আই অ্যাপোলোজাইজ, আসলে আমারও এখানে হতে পারে। আমার কথা হচ্ছে কি মানে একটু প্রবলেম হবে রে, এটা মানে আই কান্ট হেল্প ইট, কিছুটা আসলে ইন্টারনেটের মানে আমার মাঝে মধ্যে মনে হয় যে এই জাস্ট এই নেটওয়ার্কের প্রবলেমের কারণে জাস্ট আপনাদেরকে ওই নর্মাল ক্লাস এনভায়রনমেন্টটাই অনেক সবচেয়ে বেস্ট, মানে ইটস মোর পার্সোনালাইজড, আর জিনিসগুলো আমরা করতে পারি জিনিসটা। ঠিক আছে, বাট যেটা আপনাদেরকে বলি যে উই অ্যাডাপ্ট, আগে জিনিসগুলা কিন্তু আমরা ক্লাসে শেয়ার করতাম, বাট এখন আমরা চেষ্টা করি আপনাদের জন্য এগুলাকে নোটগুলাকে কনসাইজ করে নিয়ে আসার জন্য, স্লাইডস গুলাকে আরো স্পেসিফিক করে নিয়ে আসা। ওকে, সো যেটা বলছিলাম যে আপনাদেরকে যে এনরনের কেসটা যদি কেউ কখনো স্টাডি করে, হোয়াট হ্যাপেন্ড উইথ এনরন, সে কি করলো যে কোম্পানি প্রফিটেবিলিটি দেখানোর জন্য, পারফরমেন্স দেখানোর জন্য সে করলো কি, তার যত অপারেটিং এক্সপেন্সেস গুলাকে আছে এগুলাকে সে কি করলো, সে ক্যাপিটালাইজ করা শুরু করলো। আজকে যদি আপনার যদি অপারেটিং এক্সপেন্স থাকে আপনার প্রফিট কমে যাবে না, কিন্তু আপনি আস্তে আস্তে যখন তাকে অপারেটিং এক্সপেন্স গুলাকে যদি ক্যাপিটালাইজ করা শুরু করেন, আপনার ইনকাম কিন্তু বেশি দেখাবে। তো তখন তারা এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেল যে কোম্পানির আসলে সিগনিফিকেন্ট লেভেলের আপনার খালি এই হচ্ছে, ক্যাপিটালাইজ হয়ে যাচ্ছে। এখন আপনি এখানে বলতে পারেন যে মানে ওয়ার ইজ দি সায়েন্স এন্ড ওয়ার ইজ দি আর্ট। আপনার সায়েন্স হচ্ছে কি, আপনাকে বলা হচ্ছে যে ইউ ক্যান রেকর্ড ইউর এক্সপেন্সেস আইদার অ্যাজ মানে আপনার অপারেটিং এক্সপেন্সেস অর ইউ ক্যান ক্যাপিটালাইজ ইউর এক্সপেন্সেস। ঠিক আছে, দ্যাট ইজ দি সায়েন্স। কিন্তু আপনি কখন কোনটা ইউজ করে আপনি কি পিকচার ড্র করছেন, মানে there is the analytical part and there is the মানে আর্ট ফর্ম। ওকে, এর জন্য বলি ইটস বোথ, বাট যেই ডেফিনিশনটা আপনাদেরকে দিয়েছি আমি বুকিশ ডেফিনিশন আপনাদেরকে দিব। ঠিক আছে, এখন একটা জিনিস আসলে আপনাদেরকে আর একটু স্পেসিফাই করে বলি, যেহেতু আমাদের এমসিকিউ হবে, আপনারা দেখবেন একদম পুঙ্খানুপুঙ্খরা চাবে কিন্তু আপনাদের কাছ থেকে। কোনো কোনো যদি ভ্যারিয়েশনও থাকে, আপনি যদি ওভাবে যদি টিক মার্ক দিয়ে দেন, ইউ আর গোয়িং টু লুজ মার্ক স্ট্রেট অ্যাওয়ে। আগে তো অনেকে মনে করতো যে 5 মার্কের একটা থিওরিতে কিছু লেখা আসলে আমি হয়তো 2 মার্ক পাবো, এখানে তো আপনি যদি ভুল অপশন সিলেক্ট করেন আপনি তো স্ট্রেট 0 পেয়ে যাবেন। সো এমসিকিউ তে কি হবে আমি আপনাদেরকে বলি। ঠিক আছে, এটা যেটা ইউজুয়ালি হয় এমসিকিউ বেসড এক্সাম গুলাতে, যেটা এসএসসি তে দেখবেন বা আইসিডব্লিউ তে দেখবেন, যারা পাস করে করে অনেক ভালো মার্কস নিয়ে পাস করে, যারা খারাপ করে তারা অনেক খারাপ মার্কস নিয়ে পাস করে। ঠিক আছে, সো আপনাদের জন্য একটু ফোকাস আমি বলবো যে একদম টু দা পয়েন্ট, টু দা মানে একদম স্পেসিফিক। এই জন্য আমি এমসিকিউ যেগুলো আসতে পারে যে জিনিসগুলা, সেগুলো আমি আপনাদেরকে স্লাইডসে আমি আকারে ওভাবে নিয়ে আসছি জিনিসটা। ওকে, সো এখানে যদি আমরা বলি অ্যাকাউন্টিং, ইট রেকর্ডস, ইট অ্যানালাইজেস, ইট সামারাইজেস। কাকে করে? ফাইন্যান্সিয়াল ইনফরমেশনকে করে। ওকে, এন্ড রেকর্ড, অ্যানালাইজ এন্ড সামারাইজ। রেকর্ড হচ্ছে কি আমরা যখন তাকে ডেবিট ক্রেডিট হিসাবে যখন জার্নালে রেকর্ড করি, অ্যানালাইজ এন্ড ক্লাসিফাই হচ্ছে যখন তাকে আমরা টি অ্যাকাউন্ট হিসাবে যখন আমরা তাকে নিয়ে আসি। সামারাইজ হচ্ছে ফাইনালটা, যেখানে আমরা তাকে ট্রায়াল ব্যালেন্সের আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হিসাবে যখন আমরা তাকে প্রেজেন্ট করি। ওকে, আচ্ছা, এই জিনিসটা আপনাদের এখন জানতে হবে। এই জিনিসটা আমি আগে অন্যভাবে আপনাদেরকে প্রেজেন্ট করতাম, এখন আমি আপনাদেরকে যদি আমি বলে থাকি যে হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, দিস গাইজ আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। শেয়ার হোল্ডার, যদি আপনি কোম্পানির শেয়ার ওন করে থাকেন। রেগুলেটর, যে আপনাকে ট্যাক্স দিতে হবে, যাকে আপনার ট্যাক্স দিতে হবে বা যেই কোম্পানিতে বা যে জুরিসডিকশনে আপনি বিজনেস করছেন। থার্ড হচ্ছে প্রসপেক্টিভ ইনভেস্টর, যে পারচেজ করতে চাচ্ছে শেয়ার। এমপ্লয়ি, কোম্পানিতে যে কাজ করছে। আদার স্টেক হোল্ডার্স হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল কিছু গ্রুপ থেকে থাকে, ঠিক আছে, বা লোকাল কিছু আপনার কমিউনিটি থেকে থাকে, বা আমার ব্যাংকাররা হতে পারে এখানে, বা ক্রেডিট রেটিং এজেন্সিরা হয়ে থাকতে পারে। ওকে, আর লাস্ট হচ্ছে গিয়ে আমাদের কাস্টমার। সো দিস আর দি যে জিনিসটা আমি বলে থাকি যে ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। আর যেটা জানতে হবে যে একটু আগে আপনারা দেখেছেন যে হু আর দ্য ইউজার্স, আর এটা হচ্ছে কি হোয়াট আর দ্য ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এখন একটা কথা বলি যে এই জায়গাতে আপনার এমসিকিউ কি আসতে পারে। যা পড়বেন, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, মাই স্টুডেন্টস, যা পড়বেন চেষ্টা করবেন যে এমসিকিউ তে কিভাবে কিভাবে জিনিসটা আসতে পারে, বা আপনারা আমাকে কোশ্চেন করবেন যে ঠিক আছে এই কনসেপ্ট তো আপনি আমাকে শিখালেন, কিন্তু এটাকে এমসিকিউ তে কিভাবে এক্সামে আসতে পারে। ওকে, সো এইভাবে করলে আমাদের জন্য মনে হয় এই
কারেন্ট সিনারিওর জন্য হচ্ছে এটাই হচ্ছে আমাদের বেস্ট পসিবল অ্যাপ্রোচ। ওকে, প্লিজ ডু আস্ক। স্যার আপনি যে আর কি ডেফিনেশনটা অ্যাকাউন্টিং এ দিয়েছিলেন স্যার, এখানে হচ্ছে আর্ট এন্ড সায়েন্স নিয়ে একটা ভাইয়া কোয়েশ্চেন করেছিলেন। তো আচ্ছা। স্যার এখানে যদি কোয়েশ্চেন আসে আমাদের এন্ড আর্ট এন্ড সায়েন্স দুইটা অপশনই দেয়া থাকে, তখন আমাদের কোনটা পিক করব আমরা? ওকে, আচ্ছা, আই হোপ ওরা আপনাদেরকে এভাবে বিপদে ফেলবে না, আশা করি। এটা যদি কখনো এসেই পড়ে, ঠিক আছে, গো উইথ দিস, গো উইথ মাই স্টেটমেন্ট, ঠিক আছে, ইজ দি আর্ট অফ বিয়ে, কারণ আমাদের বইতে এভাবেই দেওয়া আছে। আর এই জিনিস আমার কাছেও আছে, এই জিনিসটা আমাদের যারা আমরা কো টিচাররা আছি আমাদের কাছে একই কন্টেন্ট আছে আর কি। ওকে, গুড কোশ্চেন টু আস্ক, কারণ আসলে আমাদেরকে এখন এরকম স্পেসিফিক হতে হবে, ঠিক আছে, জিনিসটা এরকম হয়ে গেছে। আর্ট। হুম, হ্যাঁ, ইটস অ্যান আর্ট, ইটস ডেফিনেটলি অ্যান আর্ট। আমরা সায়েন্স পড়তাম আসলে যখন আমরা ইন্টারে ছিলাম বা আমরা Yes, sir. 11th যখন পড়তাম, তখন আমরা বারবার এই ওয়ার্ডটা দেখে আসতাম, কিন্তু ইটস অ্যান আর্ট এন্ড সায়েন্স এই জিনিসটা বারবার বলতো। কিন্তু আমরা যতই আস্তে আস্তে আইএস ইতে যাচ্ছি, ততই দেখছি কি যে এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে জিনিসগুলো আমরা শিখাচ্ছি। ইটস আ গুড পয়েন্ট টু আস্ক। আমি সেকেন্ড যে হ্যান্ড রেজ করছেন তাকে বলার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে নিই। আপনারা যারা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তাদেরকে আমি বলবো যে আপনাদের একটা চ্যালেঞ্জ ফেস করবেন। আপনারা কিন্তু সিলেবাস যেটা পড়ে আসছেন সেটা কিন্তু আমেরিকান সিলেবাস, কিন্তু কাইসো কিমেল পড়ে আসছেন, রাইট? বা আপনারা Yes, যে sir. অ্যাকাউন্টিং, হ্যাঁ, প্রিন্সিপালস টু অ্যাকাউন্টিং আপনারা যেটা পড়ে আসছেন, আই টেল ইউ দিস, এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা এখন যে জিনিসটা আপনাদেরকে পড়াবো, দিস ইজ ব্রিটিশ অ্যাকাউন্টিং, দিস ইজ আইসিডব্লিউ বেসড, এন্ড আইসিডব্লিউ বেসড এর সাথে যে জিনিসটা আপনারা আগে পড়ে আসেন তার মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। জাস্ট আপনাদেরকে একটা বেসিক চেঞ্জ দিয়ে আমি আপনাদেরকে বলি। আপনারা আগে যেটাকে বলতেন যে ব্যাড ডেট, সেখানে আমরা কিন্তু এখানে বলি ইরিকভারেবল ডেট, ঠিক আছে। আমরা কিন্তু ইউএস গ্যাপ, যেটা আমেরিকান স্টাইলে আমরা বলতাম ইনকাম স্টেটমেন্ট, বা যেটাকে আমরা বলতাম যে ব্যালেন্স শিট, সেটা কিন্তু হচ্ছে আমার স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ইনকাম স্টেটমেন্ট লেখছেন তো ইউ আর ডান, ব্যালেন্স শিট লেখছেন তো ইউ আর ডান, ঠিক আছে। সো এই জায়গাগুলোতে আপনার কিছু চেঞ্জ আছে। আরো চেঞ্জ আছে, যেখানে আমরা কিন্তু বলতাম যে রিসিভেবল বলি বা আমরা পেয়েবল বলি। আগে কিন্তু আমরা ওয়ার্ডগুলো ইউজ করতাম, সানড্রি ইউজ করতাম ওয়ার্ডটা বেশি। সানড্রি ওয়ার্ডটা কিন্তু আমাদের এই কারেন্ট সিলেবাসের আন্ডারে এক্সিস্টই করে না। সো টার্মিনোলজিতে কিছু চেঞ্জ আছে, কিছু অ্যাপ্লিকেশনে কিছু চেঞ্জ আছে আমাদের। ওকে, সো এই জিনিসগুলা আপনারা দেখবেন, আমি আপনাদেরকে ধরাই দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কারণ আমি এটা পড়াতে পড়াতে আমি যখন দেখি, চেহারা দেখলে বুঝতে পারতাম যে কে কোথায় আপনার স্টাক হয়ে গেছে বা কোথায় মিলাতে পারছেন না জিনিসটা। বাট এখানে আমি বলবো যে আপনারা আমাকে রেজ করবেন যে আপনাদের আগের স্টাডির সাথে যখন এখানে কখনো জায়গাতে কোনো চেঞ্জ আসবে আপনার। ওকে, এটা থাকলো। সো সেকেন্ড ওয়ান, কে রেজ করেছিলেন হ্যান্ড? টেল মি। স্যার আমি জি। হচ্ছে এটা বলতে চাচ্ছিলাম যে আমি স্যার মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে, আমার Okay. হচ্ছে অ্যাকাউন্টিং সম্পর্কে ধারণা অনেক কম। তো স্যার এখানে স্যার আমি অনেক কিছুই মানে অন্যরা যে টার্মিনোলজি ডিফারেন্সটা পাবে আমি সেটাও অলমোস্ট পাবো না, আমার আচ্ছা, অলমোস্ট সব নিউ। ওকে, সো সমস্যা নাই আপনার জন্য। যেটাই আপনি এখন দেখছেন সেটাই, দিস ইজ ইওর স্টার্ট, দিস ইজ ইওর ব্যাকগ্রাউন্ড, দিস ইজ ইওর বেসিক, ঠিক আছে। আর যেখানে আটকাবেন Basic সেখানে দুর্বল থাকলে কি স্যার এটাকে রিকভার করা সম্ভব? এখন একটা কথা বলি আপনাদেরকে, যে বেসিক দুর্বল বলতে গেলে হচ্ছে, যদি আজকে আপনাদেরকে বলি যে আগের সবকিছু ভুলে ভুলে যান, জাস্ট আজকে থেকে যা শুরু করতেছেন অ্যাকাউন্টিং, বা আপনাদের যেই দিন থেকে ফার্মে আপনি স্টার্ট করছেন সেখান থেকে যা শিখবেন, বা আমাদের কারেন্ট বই থেকে যা শিখবেন, আমাদের বইটা কিন্তু স্টার্টার প্যাক হিসাবে ইটস ভেরি অ্যাডিকুয়েট। আমি এই জিনিসটা আপনাদেরকে বলছি। সো যদি বেসিক উইক যদি থেকেও থাকে, যদি আপনি আমাদের এই বইটা যদি ভালো করে ফলো করে আগান, বা আমাদেরকে যদি কোশ্চেন করে যদি ক্লিয়ার করে ফেলেন, আপনার বেসিকে দুর্বলতা থাকার আর কোনো প্রশ্ন থাকে না এখানে। অ্যান্ড এটাও আপনাদেরকে আমি বলি, আমাদের সাথে, আমরা তো এ লেভেলস এর ব্যাকগ্রাউন্ড থেকে, ও লেভেলস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আমাদের সাথে যারা ধরেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আসছে প্রচুর, তারা কিন্তু অনেক ভালোভাবে পাস করছেন, ভালোভাবে আপনার ইয়ে করে গেছে। সো নাথিং ইজ গোয়িং টু স্টপ ইউ, ঠিক আছে। বাট বেসিক দুর্বল ছিল এক জিনিস, আর বেসিক দুর্বল রেখে যদি আপনি আগান, দেন আপনার জন্য প্রবলেম হবে। ওকে, সো এটাই আমি আপনাদেরকে বলবো যে অ্যাটলিস্ট আমি একটা অ্যাপ্রোচ যেটা আমি আপনাদের জন্য আমি করি, মানে সিনক্রোনাইজেশনটা ওভাবে রাখি যে কোনটা আগে কোনটা পরে, যাতে করে ওই ইয়েতে না পড়ে, মানে ওই লুপ হোলটা যাতে না পড়ে যায়, ঠিক আছে। এটা থাকলো আর কি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কিনা কারো? ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম যে একটু আগে আমি বললাম যে হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, আর এখানে আপনারা জানবেন যে তাদের রেসপেক্টিভ ইউজটা কি। যদি ওনার হয়,
আপনার স্টক হোল্ডার হয় বা পোটেনশিয়াল ইনভেস্টর বা ক্রেডিটর যদি হয়, তারা কি জানতে চায় যে বিজনেসের অপারেশনটা কি, যাতে করে দে আর এবল টু মেক ইনভেস্টমেন্ট ডিসিশন। ইনভেস্টমেন্ট ডিসিশন মানে হচ্ছে আচ্ছা ইনভেস্টমেন্ট। সৌরভ শর্মা স্যার যিনি হোস্ট আছেন উনি সবাইকে মিউট করে দিলে ভালো হয়। হ্যাঁ, এটা একটু আপনারা একজন কেউ খেয়াল করবেন, একটু কষ্টের কাজ, বাট এটা একটু মানে এনশিওর করতে হবে আপনাদেরকে। আমার মনে হয় উনি হয়তো ফোনে আছে, ফোনে চাপ করে হয়ে গেছে এই জিনিসটা। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে ম্যানেজমেন্টের কেন এই ডেটাটা দরকার। দে ওয়ান্ট টু প্ল্যান, দে ওয়ান্ট টু বাজেট, দে ওয়ান্ট টু কন্ট্রোল দি অপারেশনস অফ আ বিজনেস। এমপ্লয়িজ মানে আপনার স্টাফ, ইউনিয়ন অফিসিয়াল। ইউনিয়ন অফিসিয়াল কারা? ইউনিয়ন অফিসিয়াল হচ্ছে লেবার ইউনিয়ন থাকে না গার্মেন্টসে দেখবেন, বা দেখবেন যে যেখানে আপনার লেবার ইন্টেন্সিভ বেশি থাকে সেখানে কিছু এরকম ইউনিয়ন থাকে। তারা যেটা করে স্যালারি কন্ট্রাক্ট নেগোসিয়েশন থেকে শুরু করে হলিডে বা এই টাইপের জিনিসগুলো নিয়ে তারা আপনার নেগোশিয়েট করে তাদের রেসপেক্টিভ ইউজ। লেন্ডার বা আপনার সাপ্লায়ার, সে দেখতে চায় যে আপনার ক্রেডিট রেটিং কেমন, যে আর ইউ আ গুড পার্সন, যে আপনি টাইমলি আপনার পেমেন্ট করেন কিনা, এটা খেয়াল করবে। গভর্নমেন্ট এজেন্সি যারা আছে তারা দেখতে চাবে যে আপনার মেইনলি যে ট্যাক্স লায়াবিলিটি কত টাকা আসছেন, ট্যাক্স আপনি ঠিক মতো শোধ করছেন কিনা। ওকে, সো এখানে আপনাকে এখন এমসিকিউতে কি আসতে পারে আমি যদি বলি, যদি আপনাকে বলে যে ওনার্স এন্ড স্টক হোল্ডার্স, চারটা অপশন আপনাকে দিবে, চারটা অপশন দিয়ে বলবে যে কোনটা আপনার তার জন্য আপনার বেস্ট ইউজ, ঠিক আছে? তখন আপনার এটা পিক করতে হবে, দ্যাট ক্যান বি ওয়ান অপশন। ওকে, যদি আমরা চ্যাপ্টার 1 এর যদি আমরা কনটেক্সট নিয়ে আলাপ করি আর কি। আচ্ছা, দিস ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। আমি আসলে এটা একটু আপনাদেরকে আমি একটু সময় নিয়ে, সময় না জাস্ট দেখাই নিয়ে যাব, কারণ সময়ের দরকার নেই জিনিসটা আসলে, কারণ এখন তো আপনাদেরকে মুখস্থ আসার কিছু নাই এখানে। ফার্স্ট অফ অল, যে আমরা যেটাকে বুক অফ অ্যাকাউন্টস বলি IAS 1 অনুযায়ী, যেটাকে আমরা বলি সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ঠিক আছে? সেটা কি? এই জন্য আমি বলছি যে আপনারা যারা আমেরিকান সিলেবাস পড়ে আসছেন, আপনাদেরকে একটা জায়গাতে প্রবলেম হতো, আপনারা সবসময় পড়ে আসছেন ব্যালেন্স শিট। দিস ইজ নট গোয়িং টু বি ব্যালেন্স শিট এনিমোর, এটাকে আমরা বলবো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলতাম যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, সেটাকে আমরা বলবো না, সেটাকে আমরা বলবো স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। ওকে, থার্ড যেটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্ট, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। এখানে আমার কি থাকে? এখানে থাকে আমার ইউজুয়ালি ওপেনিং ক্যাপিটাল, তারপর রিটেইন আর্নিংস থাকে, আমি যদি শেয়ার ইস্যু করে থাকি সেটা থাকে, ডিভিডেন্ড ইস্যু করে থাকি সেই জিনিসটা থাকে, করে আমার ক্লোজিং ক্যাপিটাল ব্যালেন্সটা থাকে। দেখেন, আমি একটু আপনাদেরকে আবার বলছি, যারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের জন্য হয়তো জিনিসটা হঠাৎ করে একটু ধাক্কা খাচ্ছে, ভেরি নর্মাল, বাট আমি আপনাদেরকে বলবো যে জিনিসগুলো জাস্ট বোঝার চেষ্টা করে, জাস্ট কনসেপ্টটা দিচ্ছে, এখনো ডেপথে আপনারা যাবেন না। ওকে, ডেপথে যাওয়ার টাইম আছে, বিকজ এইটার উপর বেস করে আমরা আস্তে আস্তে যখন চ্যাপ্টারগুলো নিয়ে আগাবো তখন এই জিনিসগুলো আপনারা আরো ভালো করে দেখবেন। ব্যালেন্স শিট যেটা আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, সেই জিনিস আপনারা এমনিতেও দেখবেন, অন্যতেও দেখবেন। ওকে, সো প্রফিট এন্ড লসের জায়গায় যেটা স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, সেটারও ফরম্যাট আপনারা দেখে যাবেন। সো এটা হচ্ছে জাস্ট জানার জন্য আপনাদেরকে আমি দিচ্ছি। দিস ইজ মোর লাইক আ রিক্যাপ, যারা হচ্ছেন কিনা অলরেডি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আর যারা হচ্ছে নন অ্যাকাউন্টিং স্টুডেন্ট তাদের জন্য আমি বলবো যে জিনিসটা হচ্ছে আসলে এটা একেবারে জাস্ট বিল্ডিং ব্লক আর কি। ওকে, থার্ড হচ্ছে, ফোর্থ হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, যেটা আমরা অলরেডি জানি ক্যাশ ফ্লো আমাদের কি জিনিস। ক্যাশ ফ্লো হচ্ছে গিয়ে, আসলে অনেকে জিজ্ঞেস করে যে ক্যাশ ফ্লোটার দরকারটা কি, আমি তো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করছি, দ্যাট ইজ অ্যাডিকুয়েট। ক্যাশ ফ্লো হচ্ছে একটা বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট, বা যেটাকে আমরা ব্লাড বলে থাকি, দ্যাট ইজ ক্যাশ। আপনার বিজনেস প্রফিটেবল হতে পারে, বাট আপনার বিজনেস কিন্তু ক্যাশ ফ্লো শর্টেজ থাকতে পারে। এন্ড সেটা কেন হয় আমি আপনাকে বলি, আপনি ক্রেডিটে হয়তো অনেক সেল করেছেন, আপনি ক্রেডিটে সেল করলে আপনার বিজনেস কিন্তু প্রফিট দেখাবে প্রচুর, কিন্তু ওই টাকা যদি আপনি রিয়ালাইজ না করেন তাহলে কিন্তু আপনি বিজনেসে আপনি ক্যাশ ফ্লো কিন্তু অ্যাডিকুয়েট থাকবে না। আর ক্যাশ ফ্লো অ্যাডিকুয়েট না থাকলে আপনি কিন্তু আপনার লোন শোধ করতে পারবেন না, আপনার কিন্তু যেখানে কোনো বড় জায়গাতে আপনি ইনভেস্ট করতে পারবেন না। সো একটা কোম্পানির হেলথ ডিটারমাইন করে হচ্ছে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওকে, ফিফথ হচ্ছে আপনার নোটস এন্ড সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসিস এন্ড আদার এক্সপ্লেনেটরি ইনফরমেশন দেখবেন, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আজকে আপনারা পিক করবেন, ঠিক আছে? যে কোনো লিস্টেড কোম্পানির একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আপনি প্রিপেয়ার মানে আপনি যদি নিয়ে বসেন, দেখবেন যে আপনার নোটস দেওয়া থাকে, নোটসে দেখবেন যে আসলে আমার ব্যালেন্স শিটে যেটা আছে বা আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যেটা সেই জিনিসগুলো আরো ডিটেইল ওখানে দেওয়া থাকে আমাদের জন্য। ওকে, আর লাস্টে হচ্ছে কম্পারেটিভ ইনফরমেশন, সেটা হচ্ছে দেখবেন যে কোনো আমার ফাইন্যান্সিয়াল পজিশন বা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে দেখবেন যে দুইটা মানে পিরিয়ডের আপনার হিসাব দেওয়া থাকে জিনিসটা। দিস ইজ আ রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে আমাদের BSEC এর রিকোয়ারমেন্ট যেটা কি আমাদের। ওকে, সো দিস মেক্স মাই সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর কি।
আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলি। এটা আগে আপনাদেরকে স্ট্রেট কাট আপনাদেরকে একটা থিওরি আসতো, এন্ড যে জিনিসটা আমি স্টুডেন্টদেরকে বলতাম যে আপনারা যখন এটা মানে থিওরি আসে, হোয়াট ইজ দি অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, একটু আগে আপনারা জানলেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কি, কোনগুলা নিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হয়। তারপর যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দি অবজেক্টিভ অফ মাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এটা কেন করি আমরা, ঠিক আছে। সো আগে যেটা হতো এটা থিওরি আসতো, যেহেতু এটা রিপিটেটিভ, এখানে আমি বলি আপনাদেরকে এমসিকিউ তে কি আসতে পারে। আগে জানতে হবে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি বা এটার অবজেক্টিভটা কি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস একটু আগে যেটা দেখলেন যে 5টা বা 6টা কম্পোনেন্ট আমার করতে হয়, ঠিক আছে। ইট গিভস আস ইনফরমেশন অ্যাবাউট নাম্বার 1 ফাইন্যান্সিয়াল পজিশন। ফাইন্যান্সিয়াল পজিশন কি একটু আগে আমরা দেখেছি, দিস ইজ সিমিলার টু ব্যালেন্স শিট। সেকেন্ড হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স হচ্ছে আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। থার্ড হচ্ছে আমার ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো হচ্ছে আমার ক্যাশ ফ্লোর যে পজিশনটা বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে যেটা পাচ্ছি একটা কোম্পানির ব্যাপারে, দ্যাট ইজ ইউজফুল টু আ ওয়াইড রেঞ্জ অফ ইউজার্স। এটা কিন্তু আপনার ইউজারের জন্য ইউজফুল হতে হবে। কেন ইউজফুল হতে হবে, কি করে, ইন মেকিং ইকোনমিক ডিসিশনস। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মেইন অবজেক্টিভ হচ্ছে আমার ইউজাররা যাতে এটা পড়ে ইকোনমিক ডিসিশন নিতে পারে। এখন যদি আপনাদেরকে বলি ইকোনমিক ডিসিশনটা কি, ইকোনমিক ডিসিশন হচ্ছে ইনভেস্টিং ডিসিশন, আমার ফাইন্যান্সিং ডিসিশন, ঠিক আছে। এইগুলাকে আমরা বলে রাখি যে আসলে ইকোনমিক ডিসিশন আমার বিজনেসের। ওকে, আরেকটা জিনিস আছে যেটা আমাদের বইতে দেখবেন যে 2 পেজ করে অনেক বড় করে লেখা আছে, সেটাকে আমি একদম কার্টেল করে আপনাদের জন্য নিয়ে আসছি। এটার আরো 2টা অবজেক্টিভ আছে। একটা হচ্ছে ইট শোজ দি ম্যানেজমেন্ট স্টিউয়ার্ডশিপ অফ দ্য রিসোর্সেস এন্ট্রাস্টেড টু ইট। কথাটা কঠিন লাগছে বাট আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি। ইট মিনস যে আপনি যখন একটা বিজনেসে আপনি যখন ইনভেস্ট করছেন, আপনার দেখতে হবে যে যে যারা ম্যানেজাররা আছে বা যে টিমটা আপনার বিজনেস চালাচ্ছে, আর দে কেপেবল, তারা কি অ্যাডিকুয়েট প্রফিট করতে পারছে কিনা। এই কাজটাকে আমরা বলি ম্যানেজমেন্ট স্টিউয়ার্ডশিপ। একটা বিজনেসের একটা ম্যানেজমেন্ট অ্যাডিকুয়েট পারফরমেন্স অ্যাপ্রিজাল যেটা হয় বা তার পারফরমেন্সের যে রেজাল্ট আমরা যখন ইভ্যালুয়েট করি সেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট স্টিউয়ার্ডশিপ, ঠিক আছে। আর লাস্টের যে কাজটা হচ্ছে প্রেডিক্টস এন্টিটিস ফিউচার ক্যাশ ফ্লো ফর পটেনশিয়াল ইনভেস্টর। সো এটা হচ্ছে যে তার ফিউচার ক্যাশ ফ্লো প্রেডিক্ট করার জন্য আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস লাগে। এটা সহজ কথা বলি, আপনি যদি ফাইন্যান্সিয়াল পজিশন আর ফাইন্যান্সিয়াল পারফরমেন্স যদি আপনি কারেন্ট ইয়ারেরটা পান আর আপনাকে যদি আরো কিছু ডেটা দেওয়া থাকে, তাহলে আপনি কি নেক্সট 2 বছর বা 3 বছর প্রজেকশন করতে পারবেন না ডেটা? ডেফিনেটলি পারবেন। সেই কাজটার জন্যই হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর রিকোয়ারমেন্ট আছে। এটা এটা কার দরকার? পটেনশিয়াল ইনভেস্টরের দরকার, বিকজ সে দেখবে যে আপনার আজকের ডেটের ফাইন্যান্সিয়াল পজিশন অনুযায়ী আপনি কি সাকসেসফুল হবেন কি হবেন না 3 to 5 ইয়ার্স ডাউন দ্য লাইন। ওকে, এবার বলি আসল কথা যে এমসিকিউ তে তাহলে কি আসবে। এমসিকিউ তে আপনার অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কি কি অপশন দেওয়া থাকবে, মেকিং ইকোনমিক ডিসিশন, ম্যানেজমেন্ট স্টিউয়ার্ডশিপ, আরেকটা থাকতে পারে আপনার এন্টিটিস ফিউচার ক্যাশ ফ্লো। এর বাইরে যদি কিছু এসে থাকে ওটাকে আপনারা অপশন হিসাবে করবেন না, মানে ওটাকে সিলেক্ট করবেন না, ঠিক আছে। এখন আর বলবো না আপনাদেরকে যে এটাকে মুখস্থ করে যান বা এটাকে বুঝে ভাবে প্রেজেন্ট করেন। এখন বলবো যে আপনাকে এই টাইপের কম্বিনেশন গুলো আসতে পারে আপনাদের এক্সামে। ওকে, যে অবজেক্টিভ, 3টা অবজেক্টিভ আপনারা অলরেডি এখন দেখতে পাচ্ছেন জিনিসটা। আচ্ছা, এনি ম্যানেজমেন্ট স্টিওয়ার্ডশিপটা যদি এনিবডি? স্যার, জি, হ্যালো হ্যাঁ শুনছি। স্যার, ম্যানেজমেন্ট স্টিওয়ার্ডশিপ অফ রিসোর্সেস এন্ট্রাস্টেড টু ইট। স্যার, এই স্টিওয়ার্ডশিপটা তো বলতে মেইনলি বুঝিয়েছিলেন যে ম্যানেজমেন্ট কিভাবে কাজ করছে, or else ওদের যেই মানে পোটেনশিয়ালিটিটা ঠিকঠাক মতন কাজে লাগাচ্ছে, এটাই তো রাইট। রাইট, আর রিসোর্সেস এন্ট্রাস্টেড টু ইট বলতে কি আমার যে শেয়ার হোল্ডারের যেই মানে টাকাটা কোম্পানিতে ইনভেস্টেড, ওই জিনিসটাকে বুঝিয়েছে। অ্যাবসলিউটলি। আমি জাস্ট আপনাদেরকে আপনার একটা কথা বলি, যেহেতু এই পয়েন্টটা তুলেছেন, এটা আপনারা বিজনেস ফাইন্যান্সে পড়বেন, ঠিক আছে। বিজনেস ফাইন্যান্সে দেখবেন একটা জিনিস আছে যে একটা কোম্পানির যে ওনার যারা আছে, ঠিক আছে, আর যারা কিনা আসলে কোম্পানির ডে টু ডে রানিং এ যারা ইনভলভ আছে, এরা কিন্তু 2টা সেপারেট পার্টি কিন্তু, ঠিক আছে। যারা ইনভেস্ট করে ফান্ড, ওকে, আর যারা কিনা আপনার বিজনেসটাকে চালাচ্ছে তাদেরকে আমরা বলি যে আপনার ম্যানেজমেন্ট বলি, যারা বিজনেসটাকে চালায়। আর যারা ইনভেস্ট করে তাদেরকে আমরা শেয়ার হোল্ডার বা ইয়ে বলে থাকি। সো বিজনেসে যারা টাকাটা ইনভেস্ট করছে তাদের কাজ হচ্ছে গিয়ে যারা বিজনেসটা চালাচ্ছে
তাদের পারফরমেন্সটাকে ডে টু ডে মনিটরিং করা বা অ্যাসেসমেন্ট করা। ওকে, সো এইটাই হচ্ছে সেই কাজটা, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটাকে দেখে আপনি রিড করতে পারবেন। যদি প্রফিট করে তার মানে বুঝতে পারবেন যে না, দে আর ডুইং ওয়েল। যদি দেখা যাচ্ছে কি যে আউট অফ দ্য, মানে কি বলবো আর কি, যেটা মানে আপনার অবজেক্টিভ বেঞ্চমার্কের উপর যদি প্রফিট করে থাকে তার মানে দে আর ডুইং ভেরি ওয়েল। আর যদি লস করে থাকে তার মানে হচ্ছে গিয়ে যে ইনভেস্টমেন্ট আপনি করেছেন, এই রিসোর্স বলতে গেলে হচ্ছে যে ফান্ড, আপনার বিজনেসের যে ফান্ডটা আপনার, যেটা শেয়ার হোল্ডাররা দিচ্ছে, এই জিনিসটা। ওকে, এটাই মিন করছে আর কি জিনিসটা। এটা নিয়ে আরো অনেক কিছু জিনিস আছে, যে জিনিসগুলো হয়তো আপনার বিজনেস ফাইন্যান্স আরো ডিটেলে পড়বেন, যে কেন এটা করে আমাদের বেনিফিটটা কি হচ্ছে। যে ওনাররা টাকা দিয়ে চলে যাচ্ছে, আর যারা ধরেন কি যে বিজনেসটা চালাচ্ছে তারা তাদের অবজেক্টিভ ভিন্ন। যে বিজনেস চালায় তার অবজেক্টিভ হচ্ছে শুধু কি করা, প্রফিট করা। আর যে কিনা আপনার আসলে টাকাটা বিজনেসে ঢালছে তারগুলো অনেকগুলো অবজেক্টিভ হতে পারে। একটা হতে পারে ডাইভার্সিফিকেশন, একটা হতে পারে তার ইনকাম রিটার্নের জন্য হতে পারে, অনেকগুলা জিনিস আছে। আর অনেকগুলো ডেপথ আপনারা স্টাডি করবেন জিনিসটা। বাট আপাতত বেসিক যেটা আপনি বলেছেন, যে এই ম্যানেজমেন্ট স্টিউয়ার্ডশিপ হচ্ছে গিয়ে যারা এক্সিকিউটিভ এন্ড নন এক্সিকিউটিভ, ঠিক আছে, যেটা কিনা আপনার হচ্ছে ওনার অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা হচ্ছে ম্যানেজমেন্টের পারফরমেন্সের অ্যাপ্রেজাল, যেটা আমাদের ওনাররা যারা ফান্ড ইনভেস্ট করেছে তারা করে। ঠিক আছে, এটা গেল আর কি। এনিথিং এলস? কোশ্চেন করেন আপনারা, মানে কোনো চ্যালেঞ্জ থাকলে মানে কোশ্চেন করেন। আর একটা জিনিস আপনাদেরকে বলি, ক্লাসের টাইম আমি আমার স্টুডেন্টদের জন্য আমি কখনো জাস্ট একেবারে যে 10টা হলে যে আমি চলে যাচ্ছি তা না, মানে আই উইল ওয়েট। ঠিক আছে, আপনাদের যদি কোশ্চেন থাকে আমি ক্লিয়ার করে দেন, আমি এটা করবো আর কি। আচ্ছা, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে আপনাদেরকে যেটা বলি, যে একটু আগে এতক্ষণ বললাম যে অ্যাকাউন্টিংটা কি, ডেফিনিশন দিয়ে আমি আসলাম। তারপর বললাম যে আমাদের সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি, কারা আমার অ্যাকাউন্টিং এর ইউজার। আর লাস্টে যেটা আপনাদের সাথে আমি আলাপ করলাম, যে একটু আগে যেটা আমি আপনাদের সাথে আলাপ করলাম, যে অবজেক্টিভটা কি। এখন আমি আপনাদেরকে বলি যে রেগুলেশন অফ অ্যাকাউন্টিংটাকে রেগুলেট কেন করতে হয়। আজকে আমরা যদি ক্লাসে 92 জন থাকি, আমরা 92 জন 92 ভাবে আমরা অ্যাকাউন্টিং করব। এই জিনিসটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য, সেটার জন্য যে কোনো একটা কান্ট্রি বলেন বা যে কোনো একটা অ্যাকাউন্টিং বডি আছে যারা একটা স্ট্যান্ডার্ড সেট করে, যাতে করে দেখা যাচ্ছে আপনি বা আমি যে জিনিসটা আমি অ্যাকাউন্টিং একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব, এটা যাতে করে অ্যালাইনড হয়। অ্যালাইন করে আমার বেনিফিটটা কি, নাম্বার 1 হচ্ছে কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু আপনারা কিন্তু এখন প্র্যাকটিক্যাল জায়গায় চলে আসছেন। ওই হোলিস্টিক ভাবে চিন্তা করতে হবে যে অ্যাকাউন্টিং যদি রেগুলেট করা হয়, যদি আপনি একটা স্ট্যান্ডার্ড থাকে, তাহলে আজকে বাংলাদেশে যে একটা অ্যাকাউন্টিং এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হচ্ছে, সেটা কিন্তু একটা ইংল্যান্ডেও কিন্তু একটা অ্যাকাউন্টিং স্টেটমেন্টের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হচ্ছে, সেটা যদি একই স্ট্যান্ডার্ডে হয়, তাহলে দুটা কোম্পানিকে আপনি কম্পেয়ার করতে পারবেন। এন্ড দুটা স্টেটমেন্টকে যদি আপনি কম্পেয়ার করতে পারবেন, তখন কি হবে, তখন আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন, মানে কোথায় আপনি ফান্ড ইনভেস্ট করবেন বা করবেন না, সেই ডিসিশন নেওয়াটা আপনার জন্য ইজি হয়ে যায়। এন্ড সেটা যদি আপনার জন্য ইজি হয়ে যায়, তখন আপনার জন্য ফান্ড ইনভেস্ট করাটাও অনেক প্র্যাকটিক্যাল হয়, এই ইয়েটা থাকে না। আমি বলি আসলে এত কিছুর অবজেক্টিভটা কি, আমি আপনাকে বলি মেইন অবজেক্টিভ হচ্ছে ফান্ড ইনভেস্ট করব কি করব না, আমার ক্যাপিটাল মুভমেন্টের কথা। যদি আপনি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর উপর যদি ভরসা করতে না পারেন, তাহলে আগে আপনি ইনভেস্ট করবেন কি করবেন না। আমাদের দেশের শেয়ার মার্কেটে কি হয় আর বাইরের দেশের শেয়ার মার্কেটে কি হয়। বাইরের দেশের শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে মানুষ কি করে, সবার আগে ওরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে স্টাডি করে, দেন টেকনিক্যাল অ্যানালাইসিস করে, দেন ইনভেস্ট করে। আর আমাদের দেশের শেয়ার মার্কেটে কিভাবে ইনভেস্ট হয়, আপনারা এখানে দেখবেন যে সবাই মিলে একজনকে গুরু মানবেন, তারপর সে যেখানে ইনভেস্ট করছে আপনারা সবাই মিলে সেখানে ইনভেস্ট করবেন। দিস ইজ দ্য ডিফারেন্স। সেটা আমাদের দেশে কেন আজকে এই দুর্বলতাটা, মেইন রিজন হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলা রাইট জিনিস রিফ্লেক্ট করে না। অ্যাজ আ রেজাল্ট এই কারণে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে কেউ ভরসা করতে পারে না। এর কারণে ওই যে এরকম সোকল্ড এক্সপার্ট চলে আসে, যাদের কথার উপর বেসিস দিয়ে আপনার ইনভেস্টমেন্টটা হয় মার্কেটে। এন্ড তাদেরও নিজস্ব এজেন্ডা থাকে, সে যদি আপনাকে এইদিকে ঘোরাতে চায় তাহলে এইদিকে নিয়ে যাবে, সে যদি অন্যদিকে নিতে চায় সে ওখানে নিয়ে যেতে। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট ইজ ভেরি ভাইটাল। আমি মানে বাইরের অনেককে দেখেছি যারা কিনা অনেক অল্প বয়স থেকে, যে 18 বা 16 বয়স থেকে শেয়ার মার্কেট ওদের ইনভেস্টমেন্ট থাকে, এন্ড অনেক জেনে বুঝে ইনভেস্ট করে জিনিসটা। কিন্তু আমরা কিন্তু এই পর্যন্ত আমি বলতে পারি না যে এখানে যদি আমাদের যে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আদৌ একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি দেখে করে কি করে না। ঠিক আছে, সো দ্যাট ইজ টপিক ফর অ্যানাদার ডিসকাশন। বাট আপনাদেরকে আমি রেগুলেশনে যদি চলে যাই, নাম্বার 1 রেগুলেশন কামস ফ্রম লেজিসলেশন।
লেজিসলেশন হচ্ছে কি আপনার ল অফ দ্য ল্যান্ড, যে যেই দেশে আছেন সেই দেশের আইন মেনে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। ওকে, সো বাংলাদেশে কি আছে? কোম্পানি আইন আছে, ভিসেক রেগুলেশন আছে, আর ব্যাংক কোম্পানি অ্যাক্ট আছে। ওকে, নেক্সট ওয়ান, আইন হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট, কিন্তু আইন দিয়ে কি সব? আপনার আইনের পরেও একটা জিনিস আছে, সেটাকে আমরা বলি যে অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড ইন্ডিভিজুয়াল জাজমেন্ট। অ্যাকাউন্টিং কনসেপ্ট, আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, অ্যাকাউন্টিং কনসেপ্ট যদি আপনি ফলো না করেন, আপনি আইনের ভিতর থেকেও কিন্তু আমরা কিন্তু অনেক কিছু করতে পারি যেটা আমাদেরকে কারেক্ট পিকচার দেবে না। সো অ্যাকাউন্টিং কনসেপ্ট যেগুলো আমরা জানি, প্রুডেন্স কনসেপ্ট, কনজারভেটিভ কনসেপ্ট, কস্ট কনসেপ্ট, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, আর আমার জাজমেন্ট ইউজ করতে হবে যেই জাজমেন্টটা আমাকে কারেক্ট পিকচার দিবে, নট মানে গেটিং বায়াসড, বা যেটা আমাকে স্যুট করে এরকম কোনো আমি ডিসিশন দিব না। ওকে, এখন আমি বলি কনসেপ্টস যাওয়ার পর যেই ব্যাপারটা আসে, থার্ড বা যেই জিনিসটা নিয়ে আমরা এখন থেকে স্টাডি করব, বা যেখানে আসলে আমাদের কাজটা যেখানে শুরু হয়, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বলতে গেলে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আইএস, আর এটা হচ্ছে আমার আইএফআরএস। আচ্ছা, দুটা নাম আমি আপনাদেরকে এখানে দিয়েছি, একটা হচ্ছে আইএফআরএস বক্স, আর একটা হচ্ছে আইএস প্লাস। এগুলো আপনারা লিখে রাখতে পারেন। যদি কোনো আইএস নিয়ে যদি আপনি স্টাডি করতে চান বা আইএফআরএস নিয়ে স্টাডি করতে চান, এই ওয়েবসাইট গুলাতে যাবেন, খুব সুন্দর করে ভিডিও প্রেজেন্টেশন দিয়ে আপনাদেরকে বুঝাই দিবে জিনিসগুলো। এন্ড আমি একটা কথা বলি, আমি যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, ব্যাক ইন অনেক আগে, 1 দশক আগে আর কি, যখন আমি আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু নলেজ লেভেলে বসেও আমি কিন্তু বিভিন্ন জিনিস আমি স্টাডি করতাম। সো আপনাদেরকে আমি এই জিনিসটা রিকোয়েস্ট করবো যে একেবারে বইয়ের মধ্যে লিমিটেড হয়ে যায় না। এক্সামের জন্য অবশ্যই আপনি স্টাডি করবেন, বাট যেহেতু যে সিলেবাসে আছেন বা যে স্টাডিজে আপনারা ঢুকে গেছেন, এই ওয়েবসাইট গুলাতে যাবেন, যে আইএফআরএস গুলোর উপর কনসেপ্ট গুলো আপনারা ডেভেলপ করবেন। ওকে, আচ্ছা, অ্যান্ড এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো কিন্তু সেট করে অ্যাকাউন্টিং কিছু বডি আছে, যেমন আমরা যেটাকে বলে থাকি যে আইসিডব্লিউ হচ্ছে গিয়ে ইংল্যান্ডের, বাংলাদেশের জন্য তো আসলে আমরা যেটা আইসিএবি যেটা বলে থাকি, এন্ড আমরা যেটা ফলো করি হচ্ছে আইএএসবি কে আমরা ফলো করে থাকি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, এন্ড দে আর দি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটার ফর আস। আর আমেরিকারটা করে হচ্ছে আপনার ইউএস গ্যাপ। ওকে, নাম্বার ফোর হচ্ছে কমনলি ইউজড অ্যাকাউন্টিং প্র্যাকটিস, যেই কথাটা আসলে আপনাদেরকে বলতে চাচ্ছি, যে স্ট্যান্ডার্ডের পরেও কিছু জিনিস আছে যে কমনলি ইউজড অ্যাকাউন্টিং প্র্যাকটিস, এটা হচ্ছে কান্ট্রি স্পেসিফিক। দেখা গেল ইন্ডিয়াতে একরকম ভাবে প্র্যাকটিস করে, আমরা আমাদের দেশে একরকম প্র্যাকটিস করি। সো সেই প্র্যাকটিস গুলা লোকাল, আপনার ধরেন কান্ট্রি টু কান্ট্রি যে প্র্যাকটিস গুলো আছে, সেটাকে আমরা বলি কমনলি ইউজড অ্যাকাউন্টিং প্র্যাকটিস। আর শেষ কথা যেটা আমি আপনাদেরকে বলবো, যে অ্যাকাউন্টিং, ততক্ষণ আপনাদেরকে বললাম যে অ্যাকাউন্টিংটাকে গভর্ন করবে কে। ফার্স্ট অফ অল হচ্ছে ল, সেকেন্ড হচ্ছে কনসেপ্ট, থার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড, ফোর্থ হচ্ছে আপনার অ্যাকাউন্টিং প্র্যাকটিস, আর লাস্ট হচ্ছে কি আপনার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ বা ফেয়ার প্রেজেন্টেশন। এটা হচ্ছে আপনাকে যে কথাটা না বললে না, যে আপনি সবকিছু করছেন, কিন্তু আপনার যদি ট্রু পিকচার যদি না দেয় আপনার অ্যাকাউন্টিং, তাইলে ইট উইল নট বি ইউজফুল টু দ্য ইনভেস্টার্স বা পোটেনশিয়াল ইনভেস্টার্স বা ইউজার্স অফ ইউর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, এটা গেল আপনাদের। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে সোফার? স্যার, আইএস এর ওয়েবসাইটের নামটা একটু আবার বলবেন, যে টিউটোরিয়ালস গুলো যে ছিল। রাইট, আমি আপনাদেরকে লিখে দিয়েছি এখানে, একটা হচ্ছে আইএফআরএস বক্স, আর একটা হচ্ছে আপনার আইএস প্লাস। ঠিক আছে, এন্ড মানে দে আর ভেরি কম্প্রিহেন্সিভ, ভেরি কম্প্রিহেন্সিভ। আমি আপনাদের একটা জিনিস বলি, যদি কখনো ফুল আইএফআরএসটা যদি পড়তে যান, এটা আপনাদেরকে একেবারে মাথা খারাপ করে ফেলবে। আমি নিজে এখনো পর্যন্ত বসে, আমি কয়দিন ধরে আপনার ওই যে আমি 2019-এ আমার ব্যাংকে, তখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছিলাম, তখন লিজের যে অ্যাকাউন্টিংটা যখন এটা ইমপ্লিমেন্ট করতে গেছি, মানে আই ফাউন্ড দ্যাট ভেরি ডিফিকাল্ট টু রিড। আপনার একটা 72 পেজের একটা আপনার একটা ওরা ওদের নথিপত্র দিছে, যেটা পড়ে আসলে আমি কিছুই বুঝিনি বা খুবই কমপ্লেক্স মনে হয়েছে জিনিসটাকে। বাট আপনারা এই ওয়েবসাইটে গেলে ওরা করবে কি, একদম মানে ব্রেকডাউন করে খুব সুন্দর করে জিনিসটা আপনাকে নিয়ে আসবে। জিনিসটা ফার্স্ট অফ অল ডেফিনিশনটা দিবে, সেকেন্ড আপনাকে মেজারমেন্ট দিবে, থার্ড দিবে হচ্ছে আপনি ডেবিট ক্রেডিট কি করবেন, আর লাস্টে আপনাকে ডিসকাস করা হচ্ছে ডিসক্লোজার গুলা, যে কিভাবে ডিসক্লোজ করবে ফাইন্যান্সিয়াল। দেখেন, এই 4টা কনসেপ্ট যদি খুব সুন্দর করে আপনাকে দিয়ে থাকে, আপনার তো আর মানে এই লেভেলের এর থেকে বেশি দরকার নেই আপনার। ওকে, সো দিস ইজ দ্য থিং। আর এটা একটা জিনিস আপনাদেরকে জানা দরকার, এটা আগে ইউজুয়ালি আমাদের ইয়েতে আসতো, থিওরিতে আসতো। থিওরিতে এসে আমাদেরকে বলতো যে হোয়াট আর দ্য কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। থিওরিতে আসলে আমার স্টুডেন্টরা যেটা করতো, ইউজুয়ালি মুখস্থ দিয়ে আসতো, ঠিক আছে, খুব কনফিডেন্টলি মুখস্থ দিয়ে চলে আসতো জিনিসটা। বাট এখন আপনাদের জন্য চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে আপনাদেরকে ওই মুখস্থ করে পার পাওয়ার রাস্তা নেই, এখন বুঝতে হবে জিনিসটা। ওকে,
কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক দু রকম আছে। হ্যাঁ, আব্দুল আহাদ কিছু বলতে চাচ্ছেন? ওকে, এনি কোশ্চেন্স, এনিথিং? আচ্ছা, সো কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এই জিনিসটা আপনাদের জানতে হবে যে এই যে এতক্ষণ জিনিস আমরা পড়ে আসলাম, রেগুলেশনও পড়ে আসলাম, এখন হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেটা আমরা প্রেজেন্ট করি ইন আওয়ার ব্যালেন্স শিট বলেন বা ইন আওয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলেন, এটার কতগুলো ক্যারেক্টারিস্টিক থাকতে হবে ফান্ডামেন্টাল, যেটা কিনা আসলে এটা কিন্তু আমাদের অ্যাজ পার IAS 1 কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন যে QC 12 লেখা, QC 13, QC 14 আমি দিয়ে দিয়েছি না? আসসালামু আলাইকুম স্বামী। জি আসসালামু আলাইকুম। ভালো আছো না? আমি একটু জি আছি আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় আছি, তো আমি যে ইয়েতে আসবো না, তোমার ভিডিওতে আমি যে কথা বলি, একটু ইয়ে করো, প্লিজ কনসিডার করো। এমনি ভালো তো সব না? আছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে আমরা। ছাত্রছাত্রী ভাই বোনেরা কি সব ভালো? জি স্যার, আপনি ভালো আছেন? না ভাইরা সব গুড। আমি একটু ওই যেহেতু আজকের সেশনটা সব ব্রিলিয়ান্ট টিচার দ্বারা ভরপুর এবং ইয়াংদের ভিতরে সব ভালো টিচার আজকে। By this time you have joined and I will not come today in video, okay? And so request please join the session. আগাম শুরু হয়ে গেল। তো আমাদের অ্যাকাউন্টিং এর ভালো টিচারের একজন, হ্যাঁ, আমার ডিয়ারেস্ট মোহাম্মদ গাউস সামদানি, কাজে মন দিয়ে ক্লাস করতে হবে, আর কোনো ছাত্র যেন ক্লাস থেকে দূরে না থাকে, আমার রিকোয়েস্ট থাকবে। আর ক্লাস শুরু হলো তো বোঝা যাবে আমাদের যে সকল টিচার আছে এর ভিতরে নিঃসন্দেহে আমাদের ডিয়ারেস্ট এন্ড রেসপেক্টেড মোহাম্মদ গাউস সামদানি একজন ভালো টিচার এবং ভালোর ভিতরে ভালো। তো আমার মূলত এই মানে এক্ষুনি আসার যে ইয়েটা সেটা হচ্ছে যে টিচার সম্পর্কে তো মোটামুটি বললাম। অন্যান্য যারা থাকে মানে যদি একটা সেশন না আসা যায় অথবা যদি ফার ডিস্টেন্সে হয়, রেকর্ড দ্বারা ওইভাবে কভার করা যাবে না। So please realize, especially captains and through or via all of you, you may join the session, make effective without gap or absent scenario. কোনো মতেই এগুলো হওয়া যাবে না। আর আমি ইয়েকে বলবো আমাদের সম্মানিত টিচারকে যে this is the first class and by the grace of Almighty you have started and inshallah go forward, and next time I will come in video sessions and further care of you, no problem. আর কো টিচারে যেই থাক অ্যাকাউন্টিং এ তারেক কামাল আর গাউস সামদানি, বোর্ড টিচার আর দ্য বেস্ট এন্ড টপ স্কোরার। আর এখানেই সব পড়া হয়ে যাবে, মাথাটা ঠান্ডা রেখে কাগজ কলম সাথে রেখে, কাগজ কলম অবশ্যই সাথে রাখতে হবে, আর একটা এগুলো লিখে নিতে হবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আমিন। একটা ফলো করলাম, এখানে 6টা মসজিদ আছে, 6টা মসজিদে এখন আজান হবে, আমি যেখানে আছি ফলো করলেই চলবে। এই জন্য দোয়াও করে নিলাম যাতে আল্লাহর সন্তুষ্টি থাকে। My dear students, you must have to also surrender to your Almighty, okay? If you Muslim, Hindu, Christians, even Buddha or Buddhist, no problem. এই জন্য ধর্ম ছাড়া মানুষ নাই, আমরা সবাই ধর্মের মধ্যে আমাদের নিজেদেরকে ডুবিয়ে রাখবো, তাহলে কি হবে? জগতে সব পঙ্কিলতা ভালো হয়ে যাবে। তো আসি, যেটা বলতে চাইলাম যে আনডাউটেবলি and it is the কি বলবো যে very realistic word that your teacher is the best of the best. কাজেই ক্লাসটা মোটেও মিস দিয়ে না। আমার যেটা ইয়া থাকলো, and I have found here 91 attendance and remain, I also feel even I 11 students and they are absent. এই জন্য ক্যাপ্টেন সৌন্দর্যের বলবো যে আজকের সেশন আমাদের এখানে স্বামী, আমি তো নাম ধরে ডাকি, আমার ছেলে, আমার ভাতিজা, এই জন্য
এভাবে কথা বলতেছি। আর আরেকটা হচ্ছে যে আরেক টিচার আছে, উনিও ভালো। ইফ আই ফাইন্ড মাই ফার্দার দ্য টাইম সেশন আই উইল কাম উইথ মেজবা, উনিও ভালো। তাহলে ছাত্রীরা আছেন, টিচার আসলে অ্যামাইকেবল সিচুয়েশনে রিসিভ করে নিন। তো এই গেল, আর ক্লাস চলুক, 2 সপ্তাহ চলুক, এরপরে এসে আমি ছাত্রদের সাথে কথা বলবো, সব আমরা আলাপ করে কোনটা সুযোগ সুবিধা কি, অথবা কিভাবে আরো এনহ্যান্স করা যায়, ক্যাপাসিটি গ্রো আপ করা যায়, বিল্ডিং অফ ইউর ফরমেশন মজবুত করা যায়। তবে এগুলো কিছুরই প্রয়োজন হবে না, বিকজ উই হ্যাভ that those are the which actually in our process further arrangement of this class and practicing or following the earlier procedure, all were successful. Even will be successful inshallah. এই জন্য আমি এই জায়গার জাস্ট কি বলবো যে ইয়োর সাপোর্ট সার্ভিস, আমি ছাত্র টিচারদের সাপোর্ট সার্ভিসে থাকবো, আমি আমার টিম, স্যারেরা সব সাকসেসফুল করবে, ছাত্ররা সব সাকসেসফুল করে থাকে। কাজেই আবার দোয়া থাকলো, আমি সহ আমাদের প্রিয় ছাত্র ভাই বোনরা, আর ক্লাস করি স্বামী ইয়ার 9:30 পর্যন্ত, ওই 2-3 মিনিট আগে ছেড়ে দিলে চলবে, মেজবা আছে। ঠিক আছে, অবশ্যই। আপাতত একটা চলুক, এরপরে বুঝে সুঝে আলাপ করে সব ঠিক করে দেব। ঠিক, থ্যাংক ইউ। সুবিধা বুঝে কথাও বলা যাবে। জি আঙ্কেল। তবে আল্লাহ ব্লেস আস এন্ড টু অল। আসসালামু আলাইকুম। সবার জন্য আমার প্রিয় থাকবো। আমি বিদায় নিলাম স্বামী, প্লিজ স্টার্ট। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, একটা জিনিস, একটা বেসিক ক্লারিফিকেশনের জন্য, আপনারা শুনতে পাচ্ছেন আমার ভয়েস? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ক্লাস কতক্ষণ? আজকে 10টা পর্যন্ত নাকি আজকে 45 স্যার? না স্যার, 8:30 স্যার। স্যার এটা 8:30 পর্যন্ত, পর ক্লাসে 10টা পর্যন্ত, 10:30 করে ফেলছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খুব কুইকলি একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি জিনিসটা। তাহলে তো পুরোটা আমি টানতে পারবো না, হয়তো চ্যাপ্টার 1 পর্যন্ত আমি হয়তো করতে পারবো, ক্যারি করতে পারবো। ওকে, আর আপনাদেরকে আমি মোটামুটি তো দেখছেন আমি আসলে কিভাবে আপনাদেরকে অ্যাপ্রোচ করছি জিনিসটা। আমার স্লাইডস গুলো আমি আগের থেকে চেঞ্জ করে নিয়েছি, জাস্ট এমসিকিউ বেসড কনসেপ্ট গুলা কিভাবে চাঙ্ক করে নিয়ে আসা হচ্ছে কি আপনাদের জন্য। আর আপনাদেরকে বলি, মানে ডোন্ট ফিল শাই, জাস্ট কোশ্চেন করবেন, হ্যান্ড রেজ করবেন। আর একটা কথা বলবো আপনাদেরকে যে চ্যালেঞ্জ ইউর ফ্যাকাল্টিজ, চ্যালেঞ্জ ইউর টিচার্স। যেখানে মনে হচ্ছে যে বুঝতেছেন না বা কোনো জায়গাতে আটকাচ্ছেন, মানে কি পাস কি। ওকে, আর আপনারা একটা গ্রুপও করে রাখবেন, দরকার হলে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করবেন, ওখানে যেখানে নিজেরা নিজেদের সলিউশন গুলা করবেন, প্রবলেম গুলাকে রেজ করবেন, মানে কানেক্টেড থাকতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আপনারা জাস্ট আমার শেষ যখন আমার টাইম, আপনারা কেউ একজন হ্যান্ড রেজ করে আমাকে বলে দিবেন, দেখি আমি কতটুকু করি। আমি ইউজুয়ালি অ্যাকশন মানে 3 আওয়ার্স চলে আর কি। আজকে মনে হয় একটু হয়ে গেছে জিনিসটা। আচ্ছা, লেট মি প্রসিড। সো কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা বলে থাকি, এটা হচ্ছে কি, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডেটাটার এই দুইটা ফিচার থাকতেই হবে। একটা হচ্ছে ইট হ্যাজ টু বি রেলেভেন্ট, আর সেকেন্ড হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন। ওকে, রেলেভেন্ট মানে কি? রেলেভেন্ট হচ্ছে যে ইট ক্যান বি প্রেডিক্টিভ, যে এটা যদি আপনি 1000 বারও যদি প্রিপেয়ার করেন একই রেজাল্ট আসবে আপনার। ওকে, সেকেন্ড হচ্ছে কনফার্মেটরি ভ্যালু, মানে আপনি যদি আগের ডেটা থেকে যদি ফিডব্যাক নিয়ে যদি আপনি টেনে নিয়ে আসেন, আপনি একই ভ্যালু পাবেন। সো মধ্য কথা হচ্ছে ইট হ্যাজ টু বি রেলেভেন্ট, আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডেটা দিবেন। সেকেন্ড অফ অল হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন, যেটাকে আমরা বলতে ইট হ্যাজ টু বি কমপ্লিট। অর্ধেক হলে এটার কোনো ভ্যালু নাই। এটাকে QC 12 মানে হচ্ছে অ্যাজ পার IS 1, আপনার এই জিনিসটা ভাবে ওখানে দেওয়া আছে আর কি জিনিসটা। ওকে, পুরোটা জিনিস আপনাদের যেহেতু দরকার নেই, জন্য জিনিসগুলোকে আমি ওখান থেকে সরিয়ে নিয়ে এসে, যেটা আমাদের এক্সামে আসতে পারে আমি অতটুকু নিয়ে আসছি, যে ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, যেটা কিনা আপনার থাকতেই হবে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। দু রকম, একটা ফান্ডামেন্টাল, একটা হচ্ছে জাস্ট এনহ্যান্সিং। ফান্ডামেন্টাল ইজ মাস্ট, which has to be, it has to be relevant. সেকেন্ড হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন, যেটাকে আমরা বলে থাকি ইট হ্যাজ টু বি কমপ্লিট। এটা হচ্ছে কি নিউট্রাল, মানে বায়াস ছাড়া আপনি প্রিপেয়ার করতেছেন এন্ড কোনো ভুল ভ্রান্তি ছাড়া। কমপ্লিট, নিউট্রাল, ফ্রি ফ্রম এরার্স। আই হোপ দিস ইজ সেলফ এক্সপ্লেনেটরি। ঠিক আছে, এই তিনটা জিনিস যখন থাকবে উই কল দিস ফেথফুল রিপ্রেজেন্টেশন। আর পরের যে কন্ডিশন গুলা, দিস ইজ অপশনাল। এটা হলে কি হবে, আপনার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স ইমপ্রুভ করবে। ওকে, বাট এটা করলে আপনি, এটা আমি বলবো না যে এটা যে আপনার মাস্ট।
এখন আপনাকে এমসিকিউ তে কি চ্যালেঞ্জ হতে পারে আমি বলি। আপনাকে কিছু বলবে যে ফাইন্ড আউট দ্য কোয়ালিটেটিভ মানে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অ্যামং দিস 4 পয়েন্টস। 4টা পয়েন্ট থাকবে, 4টার মধ্যে একটা থাকবে হয়তো আপনার ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, এটা আসতে পারে, পসিবিলিটিস কোয়াইট হাই। এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আমি যেটা আপনাদেরকে বলি, ইট হ্যাজ টু বি কম্পারেবল। এক বছরের সাথে আরেক বছর কম্পেয়ার করতে পারেন, এক কোম্পানির সাথে আরেক কোম্পানিকে কম্পেয়ার করতে পারেন। ওকে, ভেরিফায়াবিলিটি, যেই নাম্বারগুলোকে আপনি পিছনের ডেটা থেকে আপনি তাকে অ্যাটেস্ট করতে পারেন বা ভ্যালিডেট করতে পারেন। টাইমলিনেস, সময় সাপেক্ষ। আপনি যদি ধরেন এই বছরটা যদি এরপর 2 বছর পর চলে যায় আপনার ডেটা, ওটা কিন্তু কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক এনশিওর করে না। ওকে, আন্ডারস্ট্যান্ডেবিলিটি, যেটা আপনার এটা পড়ার পর যাতে করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং যাদের আছে সেই ইউজাররা যাতে করে পড়ে বুঝতে পারে জিনিসটা। ঠিক আছে, সো এটাকে আসলে আমার স্টুডেন্টরা ওভাবে মুখস্থ করতো যে এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক হচ্ছে গিয়ে সিভিটিইউ বলতো। সি কম্পারেটিবিলিটি, ভি ভেরিফায়াবিলিটি, টাইমলিনেস, আন্ডারস্ট্যান্ডেবিলিটি। এই 4টা হলে হচ্ছে এনহ্যান্সিং শুধু। আর যেটা ফান্ডামেন্টাল হুইচ ইজ আ মাস্ট, একটা হচ্ছে রেলেভেন্ট আর একটা হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন। ওকে, আচ্ছা এখানে আপনাদেরকে এরপরটাতে আমি চাই। আচ্ছা, একদম চ্যাপ্টার 1 এর লাস্ট পার্ট এসে পড়েছি, সেটা হচ্ছে কি আপনাদের যেটা জানতে হবে, এটাতে আমাদের একটা সামও আছে, পেজ নাম্বার 19 এ পাবেন আপনারা। ওকে, হ্যাঁ সাদিয়া প্লিজ ডু আস্ক। স্যার ওইখানে কিউসি 12 13 দিয়ে কিছু একটা বলেছিলেন, এটা আমি ঠিক বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, গুড কোশ্চেন টু আস্ক। এটা হচ্ছে যে আমরা যখন কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক নিয়ে যখন আমরা আইএসএ স্টাডি করি, ওখানে কিন্তু আপনার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর অনেকগুলো আছে, কিউসি 1 থেকে শুরু করে কিউসি প্রচুর আছে, অনেকগুলো আছে। সো আমাদের বইয়ের সাথে যেটা আমাদের সার্টিফিকেট লেভেলের চ্যাপ্টার 1 এ আমাদেরকে যে জিনিসটা আমাদেরকে স্টাডি করাচ্ছে যে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক দুটা, রেলেভেন্স, সেকেন্ড হচ্ছে আপনার ফেথফুল রিপ্রেজেন্টেশন। ওর মধ্যে আপনার 3টাকে খালি কভার করেছে অনলি। ফেথফুল রিপ্রেজেন্টেশনের আরো অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু আমাদের বইতে অনলি 3টাকে কভার করছে। এই 3টার রেফারেন্স নাম্বারটা অ্যাজ পার আইএস 1 এ যেটা আছে, সেই রেফারেন্সটা আমি আপনাদেরকে এখানে নিয়ে আসছি, কিউসি 12। ওকে, ওয়াহিদ কি শুরু করছেন আপনি ব্যাকগ্রাউন্ডে? ইয়ে করেন, মিউট করেন। আচ্ছা সাদিয়া, আমি কি আপনাকে ক্লিয়ার করতে পারছি? দিস ইজ জাস্ট নাথিং বাট দ্য রেফারেন্স। আপনার খালি এতটুকু জানতে হবে যে ফেথফুল রিপ্রেজেন্টেশন হতে হলে আমার ডেটাটাকে কমপ্লিট হতে হবে, নিউট্রাল হতে হবে, ফ্রি ফ্রম এরর হতে পারে। এই কিউসিটা হচ্ছে একটু কনফিউশন আসে, আমি জিনিসটা বলি, তারপর আমি আসলে রেফারেন্স কোনো জায়গা থেকে কোনো কিছু পিক করলে রেফারেন্স না দেওয়াটা ইটস নট দ্য রাইট থিং টু ডু। ওই জন্য জাস্ট ওটাকে আমি রেফারেন্সটা নিয়ে আসছি জিনিসটা এখানে। ওকে, আরো কোশ্চেন ছিল দুজনের, টু আস্ক। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। Sir, can you explain the verifiability with an example, please? আচ্ছা ওকে, ভেরি গুড কোশ্চেন টু আস্ক। ভেরিফায়াবিলিটি হচ্ছে সোজা কথা, আমি যদি আপনাকে সেলস এর এক্সাম্পল দিই, ঠিক আছে, আপনি আপনার ব্যালেন্স শিটে আপনি ইনকাম স্টেটমেন্টে আপনি শো করছেন আপনার $1 মিলিয়ন সেলস। এখন যদি এই সেলসটাকে আমি যদি টেস্ট না করতে পারি বা এটাকে যদি আমি কোনো এভিডেন্স সহকারে যদি আমি না আসতে পারি, তাহলে এটাকে আমি বলবো যে দিস ডেটা ইজ নট ভেরিফায়েবল। সেটাকে কিভাবে আমি আসবো? প্লেন এন্ড সিম্পল, আপনি সেলসের জন্য আপনি ইনভয়েস চেক করবেন, আপনি সেলস মানে আমার যে বুক অফ অরিজিনাল এন্ট্রিতে আমার যে সেলস ডে বুক আছে সেই জিনিসটাকে আপনি চেক করবেন, ঠিক আছে, ইউ উইল ফাইন্ড দিস। ওকে, বাট যদি আপনার ইনভয়েস না থাকে বা যদি আপনি সেলস ডকুমেন্ট গুলো আপনার কাছে না থাকে বা আপনি যদি পার্টিকুলার যে কাস্টমারের কাছে সেল করেছেন তাদেরকে যদি আপনি চিঠি পাঠায় আপনি তাদের কাছে কনফার্মেশন না পান, দ্যাট ইজ দি ইনডাইরেক্ট মেথড। কিন্তু দু মেথড আছে, ডাইরেক্ট মেথড হচ্ছে যেটা আপনার ইনভয়েসের শুতে আপনি যেটা পাচ্ছেন, আর ইনডাইরেক্ট হচ্ছে তাকে যখন আপনি কল কনফার্মেশন করে যখন আপনি জানতে পারছেন। সো যদি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে আমার ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে যদি আপনি ভেরিফাই না করতে পারেন, তাইলে আপনার কোয়ালিটেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর ঘাটতি থাকছে জিনিসটা। ওকে, ক্লিয়ার ইমরুল? ভাইয়া, স্যার, এখানে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে ইফ আই এম অ্যান অডিটর দেন আই ক্যান চেক দোজ ইনফরমেশনস, বাট আমি যদি ইনভেস্টর হই সেক্ষেত্রে আমি কিভাবে ভেরিফাই করবো?
ভেরি এটা এটা একটা ইন্টারেস্টিং জিনিস আর কি। আপনি কাকে ট্রাস্ট করবেন? আপনি যখন ইনভেস্টর হবেন আপনি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ট্রাস্ট করবেন, ঠিক আছে? দ্যাটস ইট। আপনার আর নিজেকে ওটা ইয়ে করতে হবে না। যদি আপনি যে সিএ ফার্ম বা যে অডিট ফার্ম তাকে যে সাইন করে দিয়েছে, যে অ্যাটাচমেন্ট দিয়ে দিয়েছে, ইউ হ্যাভ টু ট্রাস্ট দ্যাট, ঠিক আছে? বাট তারপর যদি আপনি মনে করেন যে না আমি আরো কিছু করতে চাই, তখন আপনি ডিউ ডিলিজেন্স থাকে আর কি, আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ডিউ ডিলিজেন্স, ক্রেডিট রেটিং এজেন্সি আছে, আরো বিভিন্ন পার্টির কাছ থেকে আপনি হয়তো তাদের সাপোর্ট নিতে পারেন জিনিসটা, ওকে? বাট অ্যাজ এন ইনভেস্টর আপনার রাস্তা শেষ কিন্তু আইডিয়ালি এতেই, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে, ঠিক আছে? ওই জায়গাতে আমরা যেতে পারবো না। আচ্ছা, আরেকটা কোশ্চেন কাটছিল। ওকে, ঠিক আছে। এই জায়গাটা আমি বলি যে ক্যাপিটাল এন্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে দোজ এক্সপেন্সেস যেটার বেনিফিট ইজ স্প্রেড আউট ওভার সেভারাল ইয়ার্স। এই জিনিস আপনাদের আর ডেফিনিশন আসবে না, সো আপনারা অনেক এখন কমফোর্ট ফিল করতে পারেন জিনিসটা, ওকে? এটা প্রতিবার এটা রিপিট হতো যে মানে ডিফারেন্সিয়েট বিটুইন ক্যাপিটাল এন্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, ওকে? বাট তাই বলে যে চলে যাচ্ছে একেবারে তা না, আপনাকে হয়তো একটা বলবে যে which among these expenditures are capital in nature বা which among these expenses are revenue expenditure in nature, ওকে? সো সেই জিনিসটা আপনাদের জন্য থাকবে। সো যেটা স্প্রেড আউট ওভার সেভারাল ইয়ার্স, যেমন আজকে একটা ল্যান্ড কিনলেন বা বিল্ডিং কিনলেন, নিশ্চয়ই এই বছরটা এই বছরে খরচ হয়ে যাচ্ছে না, এটার বেনিফিট আপনি আরো 10 বছর ধরে পাবেন। সো বেনিফিটের উপর বেস করে কিন্তু জিনিসটা, অনেকে কিন্তু একটা জিনিস ভুলে যায় যে ক্যাপিটাল এক্সপেন্স হচ্ছে সেই এক্সপেন্স যেটার বেনিফিট আপনি স্প্রেড আউট হচ্ছে আরো বেশি সময় ধরে। আমরা কিন্তু সবসময় খরচাটাকে হিসাব করি, অনেকে মনে করে বড় খরচ হলে এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, দ্যাট ইজ নট দ্য কেস। যেই খরচের বেনিফিট স্প্রেড আউট ওভার সেভারাল ইয়ার্স উই কল দ্যাট ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যেটার বেনিফিট এক বছরের মধ্যে, কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি রেভিনিউ এক্সপেন্স। যেমন স্যালারি এক্সপেন্স, আপনার স্টাফকে এই বছরের স্যালারি এই বছরে আপনি দিয়ে দিচ্ছেন, রেন্ট, ইলেকট্রিসিটি, ঠিক আছে? এইগুলা। ডেপ্রিসিয়েশন নিয়ে আমার স্টুডেন্টদের অনেক কনফিউশন, অনেকে বলে আমার ডেপ্রিসিয়েশন তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সি, এটা আমি একটু আপনাদের সাথে একটু হাইলাইট করি, আই উইল জাস্ট টেক 1 or 2 মিনিট। ডেপ্রিসিয়েশন ইজ অলওয়েজ আ রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ ডেপ্রিসিয়েশন হচ্ছে আপনি আপনার বাৎসরিক চার্জ, আপনার কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে আপনি চার্জ করছেন। লেটস জাস্ট সে যে আপনি একটা 100 টাকার একটা ফিক্সড অ্যাসেট কিনেছেন, পার ইয়ার ডেপ্রিসিয়েশন হচ্ছে আপনার 10 টাকা করে। দ্যাট মিনস প্রতি বছর 10 টাকা করে করে আপনি আপনার ফিক্সড অ্যাসেটের থেকে ভ্যালু আপনি কমিয়ে নিচ্ছেন। তো অনেকে আমাকে কোশ্চেন করে, আমার স্টুডেন্টরা আমাকে কোশ্চেন করে যে আমি তো তাহলে আমার ফিক্সড অ্যাসেট হচ্ছে আমার 100 টাকা, তো সেই 100 টাকা 10 টাকা করে করে আমি সরাচ্ছি, তাহলে সেটা কেন আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার না? দ্য রিজন দিস ইজ নট ক্যাপিটাল এক্সপেন্ডিচার, দিস ইজ আ রেভিনিউ এক্সপেন্ডিচার। সেটা হচ্ছে গিয়ে যে এই খরচাটা আপনার কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য এন্টাইটেল, সেই জন্য এটাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার হিসাবে রেকগনাইজ করি। সো ফিক্সড অ্যাসেট পারচেজ ইটস মাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বাট যেই ডেপ্রিসিয়েশনটা যেটা হয় দ্যাট ইজ মাই রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ সেটা হচ্ছে কারেন্ট পিরিয়ডে আমার যে অ্যালোকেট করে আমরা যে ভ্যালু কমিয়ে দিচ্ছি, দ্যাট ইজ মাই রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনিবডি? হ্যাঁ, প্লিজ টেল মি। আসসালামু আলাইকুম স্যার, আমার স্যার ডেপ্রিসিয়েশন যদি ডেপ্রিসিয়েশন রেভিনিউ এক্সপেন্ডিচার এটা দ্যাটস কারেক্ট, কিন্তু স্যার আমরা যে অ্যাসেটের বিপরীতে যেটা আসলে রাখি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা আসলে কি ধরনের ইমপ্লিমেন্টেশনটা হতে পারে আমার যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং এটা ঠিক আছে? দাঁড়ান, না ঠিক আছে ঠিক আছে মারুফ, আমি একটু ক্লিয়ার করে দিই খুব কুইকলি। সেটা হচ্ছে গিয়ে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা করতেছেন সেটা কিন্তু আমার ব্যালেন্স শিটের একটা আইটেম, এন্ড ব্যালেন্স শিটে সে যেটা করতেছে সে আপনাকে আপনার ফিক্সড অ্যাসেটকে নেট বুক ভ্যালুতে আপনাকে শো করছে। তার অবজেক্টিভ হচ্ছে কস্ট, আপনাকে কস্টে যেহেতু শো করতে হবে, কারণ অ্যাকাউন্টিং কনসেপ্ট বলে আপনার ফিক্সড অ্যাসেটে সবসময় কস্টে রেকর্ড করবেন। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে কি আপনি যত টাকা আসলে ডেপ্রিসিয়েশন অলরেডি ইনকার করে ফেলছেন সেটাকে বাদ দিয়ে আপনাকে দেখাতে হবে নেট বুক ভ্যালু। আপনার রিকোয়ারমেন্ট দুটাতে আসতে হবে, অ্যাকাউন্টিং ইনফরমেশন, অ্যাকাউন্টিং স্টেটমেন্টের আমাকে বলে বা অ্যাকাউন্টিং কনভেনশন বলে কস্ট শো করতে হবে মাস্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি তো কস্ট যদি শো করেন তাহলে যত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে সেটা কিন্তু আপনি দেখাতে পারছেন না। সো সেই জিনিসটাকে রেকর্ড করার জন্য আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন জিনিসটাকে আনি। আইডিয়াল সিচুয়েশনে আমার তো আসলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের দরকারই নেই, আমি তো নেট বুক ভ্যালুতেই নিয়ে আসতে পারি আমার ইয়েকে, তাই না, আমার কি বলে ফিক্সড অ্যাসেটকে। সো যদি আমি বলে থাকি accumulated depreciation
ইজ এটা এটা কোনো আমার এই যেটাকে আমরা বলছিলাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা হচ্ছে এটা আমার কি বলবো মানে রেভিনিউ এক্সপেন্ডিচার, দ্যাটস নট দ্য কেস। এটাকে আমি আসলে বলে থাকি, এটাকে আমরা বলবো কন্ট্রা অ্যাসেট। বুঝেন? কিন্তু যে কোনো অ্যাসেটকে যে আইটেম এসে অ্যাসেটের ব্যালেন্সটাকে কমিয়ে দেয় সেটাকে আমরা বলি কন্ট্রা অ্যাসেট আইটেম ইন ব্যালেন্স শিট। ঠিক আছে, এটা একটু পরের জিনিস, বাট আপনি ভালো করছেন কোশ্চেনটা জিজ্ঞেস করছেন। এখানে কিছু কিছু কেস দেখবেন। একটুখানি এখানে আমি ব্যাপারে আরেকটা জিনিস আমি আছে, বেসিক্যালি আমি একটু ইজি করে দিই আপনাকে। আরেকটা জিনিস আছে, আরেকটা হচ্ছে যে আমরা যে রিসিভেবল রেকর্ড করি, রাইট? ডেট রিসিভেবল থাকে। ডেট রিসিভেবলের সাথে কিন্তু আমরা সবসময় আরেকটা জিনিস মাইনাস করি, সেটা হচ্ছে আমার যেটা ওই যে প্রভিশন ফর ব্যাড ডেটস। সেম ওয়েতে প্রভিশন ফর ব্যাড ডেটস কে আমরা বলি হচ্ছে কন্ট্রা রিসিভেবল বলি বা কন্ট্রা অ্যাসেট বলি, মানে অ্যাসেটের ব্যালেন্সটাকে সে কমিয়ে দিচ্ছে আর কি আপনার জিনিসটাকে। ওকে, আচ্ছা, হ্যাঁ মারুফ, ডু টেল মি, কি বলছেন? হ্যাঁ স্যার, বলছিলাম স্যার আমরা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন রাখতে রাখতে এট এ টাইম পরে গিয়ে সাপোজ একটা বিল্ডিং এর জন্য আমি হয়তোবা আমার একটা বিল্ডিং, যে সময় আমার একটা কোম্পানির একটা প্রজেক্ট হিসেবে একটা বিল্ডিং আমি নির্মাণ করলাম, সে সময় হয়তোবা 10 লাখ টাকা আমি কস্ট করলাম। জাস্ট এটা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে আমি দেখালাম। প্রতি ইয়ারে আমি এর জন্য একটা ডিপ্রিসিয়েশন কাউন্ট করি, সেটা হলো আমার রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে দেখালাম। একটা সময় পরে গিয়ে আমি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হিসেবে আমার টোটাল সম্পদ মানে বিল্ডিংটারই এগেইনস্টে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছাইছি। সেই মুহূর্তে এসে দেখা গেল যে আমার অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এসে দাঁড়াইতেছে 9 লাখ টাকার মতো। মানে প্রতি বছর তো মানে ওইভাবেই ডিপ্রিসিয়েশন কাউন্ট করতেছি, যেটা আসলে আমার রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে আমি প্রতি বছর একটা টাকা অ্যামাউন্ট হিসেবে রাখতেছি, যেটা আপনি বলেন কন্ট্রা হিসেবে রাখতেছি। কিন্তু এট এ টাইম পরে গিয়ে দেখা যাচ্ছে যে আমার 10 লাখ টাকা মানে ডিপ্রিসিয়েশন হিসেবে অ্যাকুমুলেটেড রাখা হয়ে গেছে। এটা কি আসলে কারেক্ট ওয়ে থাকলো নাকি রং হবে? আমার ব্যাপারটা হলো এটা জানার, যে আমি যে অ্যাকাউন্টের সময় প্রিভার্ট করতেছি সেক্ষেত্রে আমি এটা এখনই মানে পাইছি, মানে আমি একটা বোর্ড ক্লাবের অ্যাকাউন্টস প্রিপারেশনের ক্ষেত্রে আমি দেখলাম যে প্রতি বছরে ওনাদের অ্যাকাউন্টস এর মানে পলিসি নোটসে লেখা আছে যে 20% করে আপনি বিল্ডিং এর জন্য ডিপ্রিসিয়েশন কাউন্ট করবেন। এভাবে প্রতি বছরই আমার ডিপ্রিসিয়েশন কিন্তু মানে প্লাস হচ্ছে। সেক্ষেত্রে আমি কি ধরনের ইমপ্লিমেন্টেশন দিতে পারি? আচ্ছা, ঠিক আছে স্যার, আউট অফ না, ইটস ওকে, ইটস ওকে। এটা আমাদের IAS 16 এর ডেফিনিশন বা ইয়েতে আমার ক্লাসের টাইমও শেষ। আমি আপনাকে খুব কুইকলি এটা ইয়েটা দিই। জিনিসটা হচ্ছে দিস ইজ দি কারেক্ট রেসপন্স, যে আপনি প্রতিবার যখন ডেপ্রিসিয়েশন করবেন আপনি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে ডেবিট করে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আপনার ক্রেডিট করতেই হবে। এন্ড সেই জিনিসটা প্রতি বছরে বছরে বেড়ে মানে যতই বাড়বে ততবারই আপনি যখন ব্যালেন্স শিট প্রিপেয়ার করবেন আপনি কস্টের সাথে এই ব্যালেন্সটাকে আপনার এখান থেকে ডিডাক্ট হয়ে যাবে আপনার। ঠিক আছে, দ্যাট ইজ দি প্রসেস এন্ড দেয়ার ইজ নাথিং রং অ্যাবাউট ইট। ওকে, কোনো অল্টারনেটিভ অ্যাপ্রোচ কি আপনি চাচ্ছেন বা হলে ভালো হতো মনে করেন? না না, এখানে কোনো অল্টারনেটিভ অ্যাপ্রোচ না, দিস ইজ দি বেস্ট অ্যাপ্রোচ, যে আপনি কস্ট রেকর্ড করতে হবে অ্যাকাউন্টিং কস্ট কনভেনশন। আর 5 বছর হলে 5 বছরের ডেপ্রিসিয়েশন চলে আসবে, 10 বছর হলে 10 বছরের ডেপ্রিসিয়েশন চলে ওই নেট ব্যালেন্সটা আপনার শো করতে হবে তারপর নেট বুক ভ্যালুতে। ওকে, আমি দরকার হলে এটা আপনাকে নেক্সট ক্লাসে আপনি সাথে আমি আরো একদম স্টার্টে আপনি ডিসকাস করব, যেহেতু আমার টাইম অলরেডি ওভার। মারুফ, আই উইল টেক দ্যাট আপ যদি আরো কোনো। হ্যাঁ বলেন। স্যার, আপনি বলছিলেন যে আমেরিকান আর এবং ব্রিটিশের মধ্যে একটু ডিফারেন্স আছে। অবশ্য আমরা 9-10 এ ব্রিটিশ পাইছিলাম অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, আর ইন্টারমিডিয়েট থেকে প্রায় আমেরিকান মানে শিডিউল ফলো করতেছি, কমপ্লিট করলাম। স্যার, আমি কোশ্চেন করতেছিলাম স্যার, আমি এখানে যে সময় ইউজার্সটা দেখলাম সেক্ষেত্রে দেখলাম ইউজার্স ইন্টারনাল এবং এক্সটার্নাল। আমি আমেরিকানে পড়ছি এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটা পার্ট করা ছিল। স্যার, আপনি দেখাইছেন সেই সময় স্যার আমি একসাথে দেখলাম সবগুলোই একই পর্যায়ে আছে। আমাদের কোশ্চেন গুলোর ক্ষেত্রে আমাদের যে সময় ভার্সিটিতে কোশ্চেন গুলো আসতো এক্সটার্নাল ইন্টারনাল একটা মানে ডিফারেন্স থাকতোই। এখন কি ওই রিলেট কি আসবে নাকি এখানে সরাসরি লেখা থাকবে যে আপনার অ্যাকাউন্টিং ইউজার্স এনারা কি এনারা না? আমি আসতেছি আপনার কাছে। এই যে দেখবেন আমার স্লাইডস এর একটা জিনিস দেখবেন, ঠিক আছে? আসলে আমি যেটা বারবার বলি আমাদের সময় আসলে খুব কম, ঠিক আছে? এটা মানে মানতে হয় আর কি আমাদের জিনিসটা। এখানে আমার স্লাইডস একটা জিনিস দেখবেন, স্লাইডসটা মনে হয় আপনাদের কাছে শেয়ার করা হয়েছে। হালিম ভাই কি শেয়ার করছে আপনাদেরকে এটা? আচ্ছা, না আমরা পাই নাই। আপনাদের হ্যাঁ আপনাদের এটা নিয়ে দিবেন। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদেরকে বলি। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ইউজার্স দুটো হয়, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইউজার্স আর একটা হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ইউজার্স।
ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ইউজার্স হচ্ছে কি যারা ইন্টারনাল ইউজার্স, ওকে, আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইউজার্স হচ্ছে আমার এক্সটার্নাল ইউজার্স, খেয়াল করেন, ওকে। এখন আমি আপনাদেরকে যেটা আমি বলি, আপনাদেরকে যেটা স্টাডিটা এখন নিয়ে আসি সেটা হচ্ছে জেনারিক, আর যেটার কথা আপনি বলছেন সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং গেলে আপনি পাবেন, বা আমাদের বিজনেস ফাইন্যান্সে গেলে যেটা পাবেন যে দেয়ার আর টু সেটস অফ ইউজার্স, দুই সেটের দুই রকম রিকোয়ারমেন্ট থাকে। আমি আপনাকে আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি। এখন আমাদের ব্র্যাক ব্যাংক আমাদের ম্যানেজমেন্ট যেই টাইপের ডেটাগুলো চায় সেটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, যেটাকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন বলে থাকি, ওকে। কত সেলস হচ্ছে, কোন সেগমেন্ট বাড়তেছে, আরো ডেপথে যাচ্ছে। কিন্তু যেটা কিনা অ্যাজ পার IAS 1, খেয়াল করেন, কিন্তু IAS 1 অনুযায়ী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আমরা প্রিপেয়ার করছি, দ্যাট ইজ দি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ইউজারদের কথা যদি আমি বলে থাকি, তারা হচ্ছে আমার মেইনলি এক্সটার্নাল স্টেক হোল্ডার্স, আমার স্টক হোল্ডার্স কারেন্টলি যারা আছে, যারা শেয়ার মার্কেট থেকে পাচ্ছে, বা যেটা গভর্নমেন্ট যেটা পাচ্ছে, বা NBR যেটা পাচ্ছে, ওকে, আমার ক্রেডিটাররা যেটা পাচ্ছে, বা আমার সাপ্লায়াররা যেটা পাচ্ছে, ঠিক আছে, এটাই। সো যদি বলি দেয়ার আর ডিস্টিংক্ট মানে ইউজার্স, আরো যদি বলে থাকি যে আমাদের ডিস্টিংক্ট সেট আছে, ইন্টারনাল ইনফরমেশন যেটা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ইনফরমেশন, এক্সটার্নাল যেটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল ইয়েটা আছে, ওকে। আমার এখানে কেন আমি আপনাদেরকে সবগুলা দেখাচ্ছি, কারণ সবগুলা দিয়ে আমাদের জেনারিক ভাবে আমরা এখানে স্টাডি করছি, ওকে। সো ওই ডিস্টিংশনে আমরা এখনো যাব না, ঠিক আছে, এটা গেল। জি, এনিবডি? হ্যাঁ, মারুফ স্যার আরেকটু আচ্ছা, শেষ করেন, এরপর মেহজা ভাই আছে, হ্যাঁ, ওনাকে আপনাদের সময় দিতে হবে কিন্তু। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হলো স্যার, আপনি একটা আরেকটা অপশন রাখছিলেন স্যার, আমি ওই সময় নক করতাম স্যার, ছিল স্যার আপনি যে ফিনান্সিয়াল পারফরমেন্স দেখে বা ফিনান্সিয়াল পজিশন দেখে আমাদেরকে অ্যাজ ইনভেস্টর হিসেবে শেয়ার বাজারে যদি ইনভেস্ট করতে যাই, সেক্ষেত্রে আপনি বলছিলেন যে আপনি একটা কোম্পানি থেকে ফিউচারে প্রেডিকশনও করতে পারবেন, আবার পাস্ট যে ডেটাগুলো আছে সেক্ষেত্রে স্যার আমার কোশ্চেনটা হলো সেটা কি রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে কি আমরা প্রেডিকশনটা করতে পারি, নাকি সরাসরি করা কি সম্ভব কিনা? আমি তো রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে কোনো এখন একটা কথা বলি, না না না, হ্যাঁ এইটা একটা সলিড কোশ্চেন করছেন। এটা আমি একটা জিনিস বলি আপনাকে। ফার্স্ট অফ অল হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যখন আপনি পাবেন, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে কিন্তু যারা প্রিপেয়ার করে ম্যানেজমেন্ট কিন্তু আপনার রেশিও অ্যানালাইসিসও করে দেয় আপনাকে, প্লাস একটা অনেক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে দেখবেন যে আপনাকে একটা প্রো ফর্মাও কিন্তু করে দেয়, ওকে। সো এই জিনিসগুলা কিন্তু আপনাকে আপনার ডিসিশন মেকিং এ সাহায্য করার জন্য এই কাজটা করে। বা আপনারা আরো সহজ করে বলি আপনাদেরকে, দেখবেন যে প্রতি কোয়ার্টারে আপনার প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন কিন্তু দেয় বিভিন্ন কোম্পানি, লিস্টেড কোম্পানি। পেপারে দেখবেন যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সহ কিছু রেশিও করে কিছু প্রজেকশনস দেয়। সো দোজ আর দ্য ওয়ান্স দ্যাট ক্যান হেল্প ইউ আপনার এই ডিসিশন মেকিং গুলাতে, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় কোশ্চেন ছিল সাব্বিরের আর কোশ্চেন ছিল সাদিয়ার। স্যার মনে হয় শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, উই আর জাস্ট আজকে না করি স্যার। ঠিক আছে, আপনাদেরকে বলি যে নেক্সট ক্লাস দরকার হলে আমরা 10 মিনিটস বা 15 মিনিটস রাখবো কোশ্চেন অ্যানসার সেশনটাতে, ওকে। চ্যাপ্টার 1 কোশ্চেন আমি করে ফেলেছিলাম, আমার কোশ্চেন ছিল না। আচ্ছা ঠিক আছে, যাক, আসলে আপনাদের জন্য মানে মাই অ্যাপোলজিস, খুব শর্ট টাইমে খুব জিনিসগুলোকে ইয়ে করতে হয়, ক্র্যাম করতে হয়, ঠিক আছে। আপনাদেরকে এতটুকুই বলবো যে চ্যাপ্টার 1 অলমোস্ট ডান। চ্যাপ্টার 1 এর পিছে যে এমসিকিউ গুলো আছে ওগুলো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, ঠিক আছে। দ্যাট ইজ মাই রিকোয়েস্ট টু ইউ। আর পেজ নাম্বার 19 এ একটা ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন আছে, ওটা আপনারা স্টাডি করবেন, ওকে। আর যত সময় যাবে দেখবেন আস্তে আস্তে আপনাদের কাছে জিনিসটাকে আমি কিভাবে আনফোল্ড করি, সিলেবাসটাকে আপনাদের জন্য দেখি, আশা করি কোশ্চেনের অনেকগুলা কোশ্চেন থাকবে, ওগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে, ঠিক আছে। সো উইথ দিস আই উইশ টু ক্লোজ। আর কারো কোশ্চেন, এনিথিং? থ্যাংক ইউ স্যার। অনেক স্যার সিনপসিসটা কি দিবেন এখন? সিনপসিসটা আপনাদের কারো দেন, আমাকে মেইল আইডি দেন এখনই, আমি দেখে নিয়ে আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। এন্ড আপনারা আস্তে আস্তে ক্লোজ করেন। আমার মনে হয় একটা ক্লাস আছে, ওটাকে আপনাদেরকে চ্যাট বক্সে স্যার গ্রুপ মেইল আইডিটা দিয়ে দিয়েছি স্যার। সেকশন 8 না, সেকশন 8, ওকে, সেকশন A8, জি স্যার। ঠিক আছে, তাহলে দিস ইজ ইট। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।